ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টিতে চারিদিকে এই অসময়ে বৃষ্টির ফোঁটাগুলো যেন সময়ের সাথে সাথে গতিবেগে তাল মিলিয়ে চলছে ঝুমঝুম শব্দে। চারিদিকটা মুখরিত হয়ে উঠেছে এই বৃষ্টির ফোঁটার শব্দে। আষাঢ় শ্রাবণের বর্ষাকালে বাঁধ ভেঙে যেন এই অসময়ের বৃষ্টিটা যেন আকাশের বিদ্যুৎ চমকানোর সাথে তাল মিলিয়ে এক ধারে চলে গেছে নিজের আপন গতিতে। যেন বৃষ্টির গতি কমছে না, বরং বাড়ছে। সময়টা ঠিক তেমন বেশি না, খুব অল্প সময়ে, এই অল্প সময়ে পুরো রাস্তা ফাঁকা নেই। কোনো মানুষজন, রাস্তাঘাটে দোকান সবকিছু বন্ধ করে দেওয়া হচ্ছে। এমনকি কোলাহল পরিপূর্ণ একটা এলাকা যার নাম বাজার, সেই জনবহুল কোলাহল বাজারটাও যেন নিস্তব্ধতায় পরিপূর্ণ বিরাজ করছে। বাজারে যেন কোনো মানুষের ছিটে ফোটা পর্যন্ত নেই। তার থেকেও বড় কথা, আশেপাশে থাকা পশু পাখিগুলো তাদেরকেও দেখা যাচ্ছে না। হাট বাজার, রাস্তাঘাট, দোকানপাট সব বন্ধ করে দেওয়া হয়েছে। একধারে বৃষ্টি পড়ে চলেছে। এত পরিমাণ বৃষ্টি পড়ছে যে বৃষ্টির শব্দে চারদিকটা মুখরিত হয়ে উঠেছে। থই থই করে রাস্তা থেকে শুরু করেছে ঘরের চাল পর্যন্ত মুখরিত হয়ে উঠেছে। বাইরে থেকে কোনো কিছু শোনা যাচ্ছে না, শুধু আকাশের বিকট আওয়াজ আর বৃষ্টির ফোঁটার শব্দে চারিদিকে যেন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সময়টা বেশি না, মাত্র রাত 10টা। তাতেই পুরো পরিবেশটা নিস্তব্ধ, ঠান্ডা। এই শীতল আবহাওয়ার সাথে বয়ে যাচ্ছে হালকা মৃদু বাতাস, যে বাতাসটা যেন শরীরের লোমগুলোকে খাড়া করে দিয়েছে নিজ প্রবাহ বহমানে সমুদ্র দিয়ে বারবার সমুদ্র ঢেউয়ের সাথে বাড়ি খায়। এই বৃষ্টির দিনে কেউ কেউ ঘুমের দেশে বাড়ি জমিয়েছে, কেননা যখন বৃষ্টি আসে তখন কিন্তু মানুষের ক্লান্তিযুক্ত শরীরটা এলিয়ে দেয় বিছানার ওপর। পুরো রাস্তা নির্জন, নিস্তব্ধ, অন্ধকার, কোনো কিছুই দেখা যায় না। মাঝে মধ্যে আকাশের বিজলি চিলকাতে ভয়ঙ্কর এক রূপ ধারণ করেছে এই প্রকৃতির বৈচিত্র্যময় মায়াজাল। পুরো পরিবেশ নিস্তব্ধ, নেই কোনো মানুষের ছিটে ফোঁটা পর্যন্ত নেই। এই প্রচন্ড বৃষ্টিতে পরপর বেশ কয়েকটা গাড়ি একধারে নিজের গতিতে চলছে রাস্তার ওপর দিয়ে ফুল স্পিডে। এই বৃষ্টিকে উপেক্ষা করে নিজের গন্তব্যে এগিয়ে যাচ্ছে গাড়িগুলো। পানির শব্দে, বৃষ্টির শব্দে, এই গাড়ির শব্দে পরিবেশটা যেন থই থই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গাড়িগুলো পরপর ওভারটেক করে চলে আসে একটি সুন্দর অপরূপ বাংলো বাড়ির সামনে। বাড়িটির সামনে এসে গাড়িটা ব্রেক করে পরপর 5টা গাড়ি। হঠাৎ করে বাড়ির ভেতর থেকে বেশ কয়েকজন মানুষ কালো পোশাকে রেইনকোট পরে বেরিয়ে আসে। তারপর মেন ডোর খুলে গাড়ির গুলো থেকে বাড়িটির ভেতর প্রবেশ করে। গাড়িগুলোর ভেতর থেকে আরো বেশ কয়েকজন রেইনকোট পরে মানুষ বের হয়ে আসে। মানুষগুলোকে চেনা যায় না, পুরো কালো কাপড়ে আবৃত। লোকটার মুখ দেখা যায় না, কেননা কালো মাস্ক দিয়ে পুরো মুখটা তার আবরণ করে নেওয়া হয়েছে। গাড়িগুলোর ভেতর থেকে বের হয়ে আসা ছেলেগুলোর মধ্যে থেকে একটি ছেলে লাল রঙের একটি লাক্সারি গাড়ির জানালা খুলে দেয়। সাথে সাথে গাড়ির ভেতর থেকে একজন সুদর্শন শুট হাম দেখি ব্যক্তি পা বের করে আসে। পায়ে হাঁটু থেকে পায়ের তালু পর্যন্ত কালো রঙের কেটস দিয়ে আবরণ করা। এরপর গাড়ির ভেতর থেকে একটা হাত বের করে আসে। উজ্জ্বল ফর্সা সাদা রঙের টি শার্ট, তার উপর কালো রঙের কোট এবং উপরে কালো রঙের রেইনকোট। হাতে দেখা যাচ্ছে একটা চকচকে সোনার ঘড়ি। হঠাৎ করে চোখের পলকে বেরিয়ে আসে গাড়ির ভেতর থেকে এক অজানা ব্যক্তি। ব্যক্তিটির উচ্চতা 6 ফুট 5 ইঞ্চি, বেশ স্বাস্থ্যবান। গাড়ি থেকে নামার আগেই সুদর্শন একটা ব্যক্তি গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা ছাতা ধরে মানুষটির মাথায় বৃষ্টির ফোঁটা রক্ষা করছে। মানুষটা গাড়ি থেকে নামার সাথে সাথে তাকে ছাতার ভেতর আবরণ করে নেয়। অন্যদিকে মানুষের ছাতার ভেতর নিজেকে আবদ্ধ করে নেওয়ার সাথে সাথে পকেট থেকে একটা কালো রঙের ব্র্যান্ডেড সিগারেট বের করে গাছ লাইটার জ্বালিয়ে মনের সুখে কয়েকটা টান দেয়। তারপর ধোঁয়াগুলো উড়িয়ে দেয় এই নিস্তব্ধ কালো রাতের মায়াবী পরিবেশটাতে। এই শুনশান কোলাহলযুক্ত নীরবতা পিন পিন বিরাজ করছে। প্রায় সেই জায়গায় মুহূর্তের মধ্যে 40 থেকে 50 জন ছেলে এক এক করে স্পাইপার এবং AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে সেই জায়গায়। ছেলেগুলো কোনো কথা না বলে সবাই স্পাইপার নিয়ে কালো মুখোশ পরে থাকা গাড়ির ভেতর থেকে বের হয়ে সাথে সাথে নিস্তব্ধ পরিবেশটাকে নিকোটিনের ধোঁয়াগুলো উড়িয়ে দিয়ে বিষাক্তময়ী এই পরিবেশে একটা দীর্ঘশ্বাস ফেলে উচ্চ স্বরে হেসে ওঠে সেই অজানা ভয়ঙ্কর কালো কাপড়ে আবরণ থাকা মুখোশধারী সেই আগন্তুক। আর ভাইয়া তো এক হিংস্র কণ্ঠস্বর বলে ওঠে, জানিস বিপ্লব, এই জগতে এমন একটা জগৎ এখানে বাপের অভাব থাকে। কথাটা বলেই আবার উচ্চস্বরে হেসে ওঠে সেই মায়াবী অজানা অপ্রকাশিত আগন্তুক রূপে ভয়ঙ্কর মুখোশধারী সেই কালো রেইনকোট পরা মানুষের হঠাৎ এরকম কথাতে কেমন যেন ভয়ের এক আবরণ অনুভব করতে পারে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর লিডার বিপ্লব। আজ পর্যন্ত যতবার তার সামনে থাকা রহস্যময় মানুষটার সাথে রহস্যময় হাসি দিয়েছে, ততবারই ভয়ঙ্কর কিছু ঘটেছে, যা একটা ভয়ঙ্কর যন্ত্রদায়ক মৃত্যুর অনুসন্ধান বিপ্লব নামের ছেলেটা বারবার রহস্যময় গোলকধাঁধার ভেতরে হারিয়ে যায়। আজকে প্রায় 17 বছর হচ্ছে এই রহস্য মানব মানুষটার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে, কিন্তু আজও এই রহস্যময় মানুষটার রহস্যের কথা, রহস্যময় হাসির মানে খুঁজে বের করতে পারে না বিপ্লব নামের ছেলেটা বলে ওঠে, ভাই আমি আপনার এরকম রহস্যময় কথা বুঝতে পারি না।
হারিয়ে যায় আপনার কথার মাঝে। বিপ্লবের ছেলেটার এই কথা বলাতে আবারও কেমন যেন একটা হাসি দিয়ে ওঠে আগন্তুক। তারপর হাতে থাকা ব্র্যান্ডেড কালো সিগারেটটা বৃষ্টির পানিতে ফেলে দিয়ে হালকা পা দিয়ে পিষে মুখে থাকা ধোঁয়াগুলো উড়িয়ে দেয়। মৃদু হেসে বলে ওঠে, এই রাতের অন্ধকার জগতের এটা একটা এমন এক অন্ধকার জগৎ যেখানে মানুষ নিমিষেই হারিয়ে যায়। এখানে থাকতে চাইলে মরতে হয়, আর বিশ্বাসঘাতকতা করলে পাতাল থেকে খুঁজে বের করে হলেও তাকে তার জবাব দেওয়া হয়। বিপ্লব নামের ছেলেটা বুঝে গেছে তার সামনে দাঁড়িয়ে থাকা নিলয় নামের ছেলেটা কি বলতে চায়। হ্যাঁ, তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর কেউ নয়, স্বয়ং নিলয়। নিলয় নিলয় এমন একটা মানুষ যার নামটা একটা দুধের শিশু শুনলেও ভয়ে টুকরে কেঁদে ওঠে। শিশুরা যখন মায়ের কাছে বায়না করে তখন মায়েরা এই নিলয়ের কথা শুনে তেমন শিশুদের ঘুম পাড়িয়ে দেয়। এতটাই এই ভয়ঙ্কর নিলয়, যার সামনে পেছনে কোনো অপশন নেই, হয় দাড়ি নয়তো ফুল স্টপ। নিলয় খুবই ভয়ঙ্কর একটা মানুষ, যার নাম শুনে শুধু আন্ডারওয়ার্ল্ড নয়, আন্ডারওয়ার্ল্ডের বাইরে থাকা রাজনৈতিক দেশি বিদেশি বিশ্বব্যাপী ব্যক্তিগুলোও গদি কেঁপে ওঠে। যার বর্তমান প্রায় কয়েক হাজার কোটি টাকার ডলার রয়েছে, প্রাইভেট জ্যাট, হেলিকপ্টার রয়েছে, কয়েকশো গাড়ি বাড়ি, হাজার হাজার লোক সংখ্যা, যে রাতের আধারে বের হয় হিংস্র হায়নার এক রূপে, মানুষের রক্ত শুষে খাবার রক্তের নেশায়, দিন দুপুরে প্রকাশে শরীর থেকে মাথা আলাদা করে দেওয়ার ক্ষমতা রাখে। সে বোঝে না কোনো সরকার, সে বোঝে না কোনো আইন। হাইকোর্ট জজ নিজের রায় ঘোষণার আগে নিলয় তার নিজের বিচার করে ফেলে। নিলয় কখনো হাইকোর্টের রায়ের অপেক্ষায় থাকে না, তার কাছে আগে বিচার পরে আইন। তবে সবাই নিলয়কে গরিবের বন্ধু বলিয়ে চিনে। নিলয় নামটা শুনে পথে হালকা হাজারো শিশু ছুটে যায় নিলয়ের দিকে। সামনে দাঁড়িয়ে থাকা বিপ্লব নামের ছেলেটা নিলয়ের মুখে এরকম কথা শুনে হালকা মুখটাকে গম্ভীর ভয়ে আত্মকণ্ঠে বলে ওঠে, ভাই, ভিতরে বন্দি করে রাখা হয়েছে পারভেজ ও তার প্রাণপ্রিয় সঙ্গীত সুমাইয়াকে। উল্টা করে ন্যাংটা করে ঝুলিয়ে রাখা হয়েছে তাদেরকে। কথাটা শুনে কেমন যেন নেশা নেশা অনুভূতি করে, নিজের সামনে যেন রক্তের নেশায় নিজের নাকের ঘ্রাণ পাচ্ছে। যে কোনো সাধারণ মানুষ বা পথশিশু খাবারের সুঘ্রাণ ফেলে তার না খেয়ে যায় না, কিন্তু নিলয়ের ক্ষেত্রে যে খাবারের থেকে মানুষের রক্তের ঘ্রাণ বেশি পায়। নিলয়, যার নামটা শুধু টিভি সিরিয়াল বা সাংবাদিকের হটলাইন নয়, এমনকি শিশুদের বইয়ের পাতায় ছাপানো হয়েছে, বের হয়েছে ম্যাগাজিন। কোর্ট, ম্যাজিস্ট্রেট, থানা, পুলিশ, চেয়ারম্যান, মেম্বার, এমনকি প্রত্যেকটা পুলিশ সদস্যের কাছে আছে নিলয়ের ভয়ঙ্কর রূপের এক একটা ম্যাগাজিন। নিলয় দেখতে যেমন তা বর্ণনা দেওয়া আছে ম্যাগাজিনে, কিন্তু সে প্রকৃতি অর্থে দেখতে কেমন তা আজও কেউ জানে না। নিলয় মুচকি এসে বলে ওঠে, রক্তের ঘ্রাণ আমার নাকে আসতেছে। এখানে লেট না করে দ্রুত ভেতরে চলো। কথাটা বলে আবার একটা দামি সিগারেট বের করে সেটাকে মনেই শুকে টানতে থাকে। নিলয়ের সামনে ঠিক তার পেছনে এক হাত পরে প্রায় 40 থেকে 50 জন ছেলে সারিবদ্ধ হয়ে সিকিউরিটি নিয়ে ভেতরে প্রবেশ করে নিলয়কে। নিলয়ের দলের প্রত্যেকটা ছেলেকে দেখে ভয়ে কেঁপে উঠবে, কারণ প্রত্যেকটা ছেলের একটাই পোশাক, আর সেটা হলো কালো। কালো কাপড়ে নিজেকে আবরণ করে নেওয়া হৃদয় দলের অন্যতম নেশা। নিলয় সহ তার প্রত্যেকটা ছেলে ভেতরে প্রবেশ করেছে। ভেতরে প্রবেশ করতে বাড়ির ভেতরে থাকা বেশ কয়েকজন ছেলে একসাথে নিলয়কে স্যালুট করে ওঠে। নিলয় গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যায়। নিলয়ের সামনে এগিয়ে একটা সোনা রূপা হীরা দিয়ে তৈরি করা একটা চেয়ারের উপর বসে পড়ে। কোমর থেকে বন্দুকটা বের করে টেবিলের উপর রাখে। চোখ থেকে চশমাটা খুলে পাশে টেবিলের উপর রেখে শরীর থেকে রেনকোটটা খুলে একটা সিকিউরিটি গার্ডের কাছে দেয়। দামি কোট খুলে নেয়, পরনে কালো প্যান্ট, কালো জুতো, সাদা রঙের টি শার্ট ইন করে, চুলগুলো উল্টো করে স্টাইলিশ করে আছে নেওয়া। নিলয় বাম হাতের দিকে তাকিয়ে সোনার তৈরি সময়ের ঘড়ি কাটায় তখন রাত 10:45। এটা দেখে নিলয় মুচকি এসে বলে ওঠে, এই বিপ্লব, অনেক সময় হয়েছে, আমার হাতে সময় কম, কাজ বেশি দ্রুত করো। ভাই, ওপরে সবকিছু রেডি করা আছে। আপনি ঠিক যেমনটা বলেছিলেন, ওখানে 2 ধরনের বক্স ব্যবহার করা হয়েছে। আপনার সমস্ত সামগ্রী সেখানে কাট করা হয়েছে। তাদেরকে ন্যাংটা করে দুজনকে ঝুলিয়ে রাখা হয়েছে। শুধু আপনি গেলে তাদের 3rd ডিগ্রি দেওয়া শুরু হবে। আমরা অনেক অত্যাচার করেছি, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তারা কোনো কিছুই বলেনি, বরং আমাদের গালি দিয়ে আমাদের অনেক অপমান করছে। তাই শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে আপনার আশায় তাদেরকে উল্টো করে বেঁধে রেখেছি। বিপ্লব নামে ছেলেটার মুখে এরকম কথা শুনে হাতে থাকা সিগারেটটা সাদা ধপধপে ফ্লোরের উপর ফেলে দিয়ে পা দিয়ে পিষে সাদা রঙের ফ্লোরটা কালো রঙে আবরণ করে। চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে। কেমন যেন মুহূর্তের মধ্যেই হয়ে ওঠে, কেননা কোনো কথা ছাড়াই টেবিলের উপর থাকা বন্দুকটা হাতে নিয়ে দোতলা রুমে যায়, আর দোতলা রুমে গিয়ে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে। হালকা আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো রুমটা। অন্ধকার ছেয়ে গিয়েছিল,
ভয়ঙ্কর এক ভূতের রুম। হঠাৎ করে পৃথিবীর একটু আলোয় যেন পুরো রুমটা আলোকিত হয়ে ওঠে মুহূর্তের মধ্যে। মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে উল্টো হয়ে ঝুলে থাকা দুজন মানুষের মুখে। কেননা গত এক সপ্তাহ ধরে এরকম একটা ছোট্ট রুমে ভয়ঙ্কর অত্যাচার করা হচ্ছে তাদেরকে, নির্মমভাবে তাদেরকে মারপিট করা হচ্ছে, যা করুণ থেকে করুণতম অবস্থা। এত পরিমাণ তাদেরকে অত্যাচার করা হয়েছে যে মুখ ফুটে কোনো আওয়াজ বের হয় না। শরীরে প্রচন্ড সমস্ত ব্যথা, রক্ত যেন বের হয়ে গিয়েছে। সাদা রঙের ফ্লোরটা লাল রক্তে আবরণ করেছে। গুটি গুটি পায়ে সামনে কেউ একজন এগিয়ে আসে। উল্টো হয়ে স্পষ্ট বোঝা যায় না, তারপর ছেলেগুলো সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ করে রুমের আলো জ্বলে ওঠে, সাথে সাথে উল্টো হয়ে ঝুলে থাকা ব্যক্তিগুলো চোখ মুখ বন্ধ করে নেয়। কারণ অন্ধকার রুমে থাকতে থাকতে হঠাৎ করে আলো এসে চোখে পড়ায় বেশ একটা ব্যথা অনুভব করে। পিটপিট করে বন্দি দুজন ব্যক্তি চোখ খুলছে। চোখ খুলতেই সামনে তাকিয়ে দেখতে পায় স্বয়ং মৃত্যু দাঁড়িয়ে আছে। এটা নিজের চোখে বিশ্বাস করতে পারে না, কেননা যাকে আজ থেকে 3 মাস আগে মেরে ফেলেছিল নৃশংসভাবে, যার অস্তিত্ব মিশিয়ে দিয়েছিল এই শহরের বুকে এবং বিশেষ মানচিত্র, সেই মানুষটা কি 3 মাস পর মৃত লাশ হয়ে যে মানুষটা ছিল, শেষকে জলজান্ত মানুষ হয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে। শুধু অবাক নয়, এক ভয় কাজ করতে শুরু করেছে। ভয় চোখ মুলে মেলতে পারে না সেই দুজন ব্যক্তি। হ্যাঁ, মানুষ দুটো খুবই পরিচিত। তাদের মধ্যে একজন হচ্ছে পারফেজ, আরেকজন হচ্ছে সুমাইয়া, যাদের খুব যত্নে নিলয় নিজের খাইয়ে পরিয়ে তিলে তিলে বড় করেছিল, আর তারাই পেছন থেকে ছুরি বসিয়েছিল নিলয়ের। আমি তো আগেই বলেছি, ভুলকে ক্ষমা করি, কিন্তু অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না। সে কোনো অপরাধীকে ছেড়ে দিতে পারে, কিন্তু কোনো বিশ্বাসঘাতক বেঈমানকে কখনোই ছেড়ে দেয় না। কেননা সে সবসময় এটা মনে করে যে অপরাধ করেছে সে একদিন শুধরে নেবে, কিন্তু যে বিশ্বাসঘাতকতা করে সে বরাবরই ক্ষতি করার চেষ্টা করবে। তাই তো তার ক্যারেক্টারে একটাই কথা, হয় দাড়ি নয়তো ফুল স্টপ। বেশ কয়েকটা ছেলে একটা চেয়ার এনে দেয়, চেয়ারের উপর পায়ের উপর পা রেখে বসে পড়ে নিলয়। আবার একটা সিগারেট জ্বালায়, সিগারেট টেনে উড়িয়ে দেয় সামনে উল্টো করে উলঙ্গ অবস্থায় দুজন মানুষের দিকে, বলেই মুচকি বলে ওঠে, সত্যি কথা বলতে তোর এই অবস্থা দেখে আমার নিজের চোখে জল এসেছে। ছেলেটা এবং মেয়েটা কোনো কথাই বলতে পারে না, মুখ দিয়ে এখনো রক্ত বের হচ্ছে তাদের। দুজনের করুণ অবস্থা দেখে উপস্থিত থাকা ছেলেগুলোর মায়া হচ্ছে, কিন্তু ভয়ে কোনো কিছুই বলতে পারে না, কেননা তারা যে বিশ্বাসঘাতক, আর বিশ্বাসঘাতকদের একটাই শাস্তি, সেটা হচ্ছে ভয়ঙ্কর মৃত্যু। নিলয় আবার ধোঁয়াগুলো উড়িয়ে টেনে নেয়, আবার বিপ্লবের উদ্দেশ্যে বলে ওঠে, বিপ্লব, এদের অর্ধেক মৃত দেহটা নিচে নামিয়ে দেই, যাতে মাথাটা ফ্লোরের সাথে লেগে থাকে। বিপ্লব কথাটা শোনার সাথে সাথে একটা ছেলেকে ইশারা দেওয়ার ছেলেটা ভয়ে সুমাইয়া আর পারফেজের রক্তাক্ত শরীর থেকে নিচে নামাতে থাকে। টান টান শক্ত রশ্মি দিয়ে উল্টো করে মাথাটা সাদা ফ্লোরের সাথে লাগিয়ে বেঁধে রেখেছে। কেননা কোনো কথা ছাড়াই পারফেজ নামে ছেলেটার হাত দুটো নিজের পা দিয়ে চেপে ধরে, সাথে সাথে যেন হাতের তালু সহ আঙুলের চামড়াগুলো নড়তে থাকে। কেননা তার পায়ের জুতোগুলো এক এক গেজের মাধ্যমে তৈরি করা, সেগুলো সে নিজের মাইন্ড দিয়ে কন্ট্রোল করতে থাকে। সে নিজেই মস্তিষ্ক দিয়ে নিজের মাইন্ডের সাথে ভাবনা চেতনায় ডুব দেয়। সে মনে মনে ভাবে ওঠে, তার জুতোর নিচ থেকে যেন ঘন ঘন ধারালো পেরেক বের হয়ে সাথে সাথে ধারালো পেরেক বের হয়ে গেঁথে যায় পারফেজের হাতের তালুতে আঙুলে। পারফেজ চিৎকার করে বলে ওঠে, নিলয় ভাই, আমাকে ছেড়ে দাও। আমি তোমার অত্যাচার আর সহ্য করতে পারছি না। আমার শরীর আর তোমার অত্যাচার নিতে পারে না। ছেলের এরকম করুণ গলার কথা শুনে উপস্থিত থাকা সবার কলিজা কেঁপে ওঠে, কারণ সবাই ছেলেটার হাতের দিকে তাকিয়ে দেখতে পায় হাত পুরো ক্ষত বিক্ষত হয়ে গেছে। সবাই ভালো করে লক্ষ্য করে দেখতে পায় হাতের চামড়াগুলো পুরো তুলে ফেলেছে, পুরো হাতের মাংসগুলো দেখা যাচ্ছে, রোগ উপশিরা সব দেখা যায়, এমনকি রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে শুরু করেছে, রক্ত শূন্য হয়ে পড়তে শুরু করেছে ছেলেটার শরীরটা। উপস্থিত থাকা বাকি ছেলেগুলো ভালো করে খেয়াল করে দেখতে পায় এক রকমের গ্যাজেট এখনো জলজল করছে, পেরেকগুলো বের করে আছে জুতোর বাইরে। ছেলেগুলো নিলয়ের পায়ের দিকে তাকিয়ে ভয়ে কয়েকটা ঠকিলে। নিলয় সাধারণ কণ্ঠেই বলে ওঠে, আমার দলে তোদের কি এমন কমতি ছিল যার জন্য তোরা এই নিলয়ের সাথে বিশ্বাসঘাতকতা করলি? আসলে নিলয় ভাই, আমরা তোমার সাথে এমনটা করতে চাইনি। টাকার লোভে বসে আবির ভাইয়ের সাথে হাত মিলিয়ে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য হয়েছি। তোরা জানিস না নিলয় সবকিছু ছেড়ে দিতে পারে, কিন্তু বিশ্বাসঘাতককে কখনো ছেড়ে দেয় না। ভাই, সে আমাদের 2 কোটি টাকা দিয়েছিল, যার জন্য আমরা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য হয়েছি। ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের সমস্ত কিছু তোমার, তবুও তুমি আমাদেরকে ছেড়ে দাও। ছেলেগুলো কান্না করতে থাকে, কিন্তু ছেলেগুলোর শরীর থেকে কোনো প্রকার রক্ত বা চোখ থেকে কোনো পানি বের হয় না, কেননা গত 7 দিন ধরে তাদের এত পরিমাণ অত্যাচার করা হয়েছে যে পুরো রক্ত শূন্য, পানি শূন্য হয়ে পড়েছে। পুরো দেহটা শুধু তাদের জীবনটাই বেঁচে আছে। এ যেন আয়নার ঘরের থেকেও ভয়ঙ্কর এক শাস্তি দিচ্ছে এই ভয়ঙ্কর নিলয়। নিলয় আবার বলে ওঠে,
সুবাইয়া, তুই বল, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা কি কারণে করলি? ভাই আমি আসলে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইনি, কিন্তু সময় আর পরিস্থিতি দুটোই আমার বিপক্ষে ছিল। তাই তোমার বিপক্ষে গিয়ে আমি তোমার বিরুদ্ধে কথা বলেছি, তোমার পেছনে ষড়যন্ত্র করে তোমার পিঠে ছুরি বসিয়েছি। প্লিজ তুমি আমাদের ছেড়ে দাও, আমাদের মেরো না, আমাদের যেতে দাও। নিলয় কি যেন ভেবে আবারও একটা সিগারেট জ্বালায়। সিগারেট জ্বালিয়ে আবারও কয়েকটা টান দেয়। তারপর বেশ কিছু সময় এভাবে নীরবতায় কেটে যায়। নীরবতা কেটে এক পর্যায়ে নিলয় একটা মুচকি হাসি দেয় আর বলে ওঠে, যেখানে তোদের জীবন মৃত্যুর যুদ্ধে লড়াই করছিস, সেখানে আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছি? পারভেজ নামের ছেলেটা এবার আরো ভয় পেয়ে যায়। পারভেজ নামের ছেলেটা এবার বলে ওঠে, ভাই আবির ভাইয়ের সাথে হাত মিলিয়েছে, কারণ সে আমাদের তোমার মৃত্যুর পরে পুরো রাজ্যের রাজা বানিয়ে দিত। এসব কিছু আবির ভাই করেছে, কারণ তুমি আবির ভাইয়ের কথা শোনোনি। তার দল থেকে তুমি বেরিয়ে যেতে চেয়েছো, আর তুমি একবার দল থেকে বের হয়ে গেলে আর এই ক্ষমতা শেষ হয়ে যেত, তাকে কেউ ভয় পেত না। তাই সে তোমার অস্বস্তি শহর থেকে মিশিয়ে দিয়ে নতুন একটা হায়না তৈরি করতে চেয়েছিল আমাদেরকে। আর আমি পারভেজকে খুব ভালোবাসি, তাই তার সঙ্গ ছাড়তে না পেরে আমি তার সঙ্গ দেই। তুমি আমাদের যেতে দাও, তোমার যত টাকা লাগে তোমাকে দিয়ে দিব, আমরা এই শহর থেকে চলে যাব ভাই। নিলয় কোনো কথা না বলে চুপচাপ সবটা শুনতে থাকে। আসলে কে এই নিলয়? আপনাদের খুব জানার কৌতূহল জেগেছে না? সবাই জানতে পারবেন তার আগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, তাই না? সবসময় নতুন নতুন মাফিয়া ডেঞ্জারাস ক্যারেক্টারের গল্প শুনতে আমাদের এই মিঠুন স্টোরি চ্যানেলটির সাথেই থাকতে হবে। সুমাইয়া আর পারভেজ নামের ছেলেটা কোনো কিছু বলতে পারে না, কেননা তার আগেই তাদের নখের ভেতর তোলো ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে তাদের শ্বাসকষ্ট হচ্ছে। কেন জানি না নিলয়ের সেই বিশ্বাসঘাতক পারভেজ আর সুমাইয়ের কথা শুনতে একদম ভালো লাগছে না। নিলয় বলে ওঠে, তোরা নিশ্চিত মরবি, কিন্তু মরার আগে আবিরের ও তার দলবলের নতুন ঠিকানাগুলো বল। নিলয়ের মুখে এরকম কথা শুনে পারভেজ আর সুমাইয়া বুঝে গেছে মৃত্যু তাদের নিশ্চিত। মৃত্যু থেকে তারা বাঁচতে পারবে না, কেননা তাদের মৃত্যু দাঁড়িয়ে আছে তাদের সামনে। নিজের চোখের সামনে নিজের মৃত্যু দেখছে, আর কষ্টে আফসোসে বেঈমানের ফল এবং বেঈমানের পরিণতি কি হতে পারে সেটা উপস্থিত থাকা সকলেই বুঝতে পেরেছে। পারভেজ আর সুমাইয়া বলে ওঠে, ভাই তার নতুন ডেরা এই শহরেই তৈরি করেছে, কিন্তু আমি সেটা সঠিক বলতে পারবো না, কেননা তার অনেক ডেরা আছে। তবে সে এই শহরে নতুন একটা রাজত্ব করতে চলেছে, আর আজ রাতে তার একটা বিশাল বড় অস্ত্র এই শহরে ঢুকবে। নতুন একটা সংগঠন তৈরি করার জন্য সে এই শহরে নতুন করে মন্ত্রী হওয়ার জন্য যত কিছু করা লাগে ঠিক ততটাই করার জন্য নিজেকে তৈরি করছে। নিলয় এই কথা শোনার সাথে সাথে নিজের হাতে পারভেজ আর সুমাইয়ার নাকের কানে ও মুখের ভেতর তুলো ও কাপড় ঢুকিয়ে দেয়। সাথে সাথে নিঃশ্বাস না নিতে পেরে ছটফট করতে থাকে, পাগলের মতো লাফালাফি করতে থাকে। যেভাবে কোরবানিতে জবাই দেওয়া হয় ঠিক হাত পা বেঁধে গলায় ধারালো ছুরি চালিয়ে দেওয়ার পরপর বাঁধন খুলে দেওয়া হয়, সাথে সেই যেমন লাফালাফি শুরু করে দেয়, থেকেও বেদনাদায়ক ভাবে লাফালাফি শুরু করতে থাকে এখন পারভেজ আর সুমাইয়া। সাথে বিপ্লব সেটা ভিডিও করতে থাকে। তাদের দুজনে এরকম আর্তনাদ মৃত্যু দেখে ছেলেপুলেগুলো কয়েক পা পিছিয়ে যায়, কেননা নিলয়ের সাথে থাকতে থাকতে তাদের কলিজা ভয় বলতে জিনিসটা উড়িয়ে গেছে। তবু আচমকা এমন কোন জিনিস যেগুলিতে কলিজা কেঁপে উঠবে। অবাক করার বিষয় হচ্ছে এই নিলয় একটা মায়াবী মাস্টার মাইন্ড খেলোয়াড়, যার দলের ছেলেপেয়েগুলো আজ পর্যন্ত নিলয়কে দেখতে পায়নি। দেখেছে তবে মনে রাখতে পারেনি। রুহু কেঁপে ওঠে। নিলয় এন্ট্রি নেয় এই সমস্ত জায়গাতে যেখানে অপরাধ, যেখানে নিলয় সেখানেই অবিচার, সেখানে নিলয় ছটফট করতে থেকে চোখের সামনে মৃত্যুর স্বাদ গ্রহণ করে পারভেজ এবং সুমাইয়া। এ দেখে নিলয় বলে ওঠে, বিপ্লব, তুই সহ বাকি ছেলেপেলেগুলো দ্রুত খবর নে কোথায় মাল পাচার হতে চলেছে, আর খবর নেই এই কুত্তার বাচ্চা আবিরের ডেরাগুলো কোথায় কোথায়। ভাই কাজ হয়ে যাবে আপনি বলার আগেই আমি সমস্ত ছেলেপেলেকে কাজে লাগিয়ে দিয়েছি, আর লাস্ট দুটোকে ওভার ব্রিজের ওপরে ফেলে আসবো, তাই তো? বিপ্লবের মুখে এই কথা শুনে বেশ খানিকটা খুশি হয়েছে নিলয়। অবাক হয়েছে বিপ্লবের এরকম স্মার্ট হয়ে যাওয়া দেখে। নিলয় বিপ্লবের এরকম হঠাৎ স্মার্ট হয়ে যাওয়া দেখে বলে ওঠে, ভেরি স্মার্ট বয়, মনে রাখবি স্মার্ট হওয়া ভালো, কিন্তু ওভার স্মার্ট না। কথাটা বলে আবারও সেই সুদর্শন বাড়িটি থেকে বের হয়ে পড়ে নিলয় নামের ভয়ঙ্কর আগন্তুক। ঠিক সেইভাবে সেই নিস্তব্ধ বাড়ির ঝুম বৃষ্টি পরিবেশে নিজের এন্ট্রি ঘটিয়েছিল। ঠিক একইভাবে এন্ট্রি নিয়ে গাড়িতে উঠে আবারও রওনা দিয়েছে তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে। বৃষ্টি আগে থেকে একটু কমেছে, রাত প্রায় শেষ ভোর 4টে। কিছুক্ষণ পর চারদিকে ফজরের আজান দিবে। এদিকে বিপ্লব সহ বাকি ছেলেপুলেগুলো গোল চত্বরের রাস্তায় ঝুলিয়ে রেখেছে লাশ দুটোকে। ধীরে ধীরে চারিদিকে আলো ফুটতে শুরু করেছে। বৃষ্টি পড়ার কারণে আরো হালকা দমকা হাওয়ার থাকার কারণে পরিবেশটা বেশ খানিকটা শীতল হয়ে আছে, বলতে গেলে হালকা হালকা ঠান্ডা করছে।
শীতল এই পরিবেশে কেউ কেউ হাঁটতে বের হয়েছে, আবার কেউ কেউ নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। দেখতে দেখতে সকাল 6টা বাজতে শুরু করেছে। ধীরে ধীরে গোল চত্বরের মাথায় একটা দুইটা করে মানুষের ভিড় জড়তে শুরু করেছে, কারণ চোখের সামনে স্পষ্ট ভয়ঙ্কর দুটো লাশকে নির্মম ভাবে উলঙ্গ অবস্থায় উল্টো করে ঝুলিয়ে রেখেছে, যার সবার হৃদয়ে একটা ভয়ের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে। খবর পেয়ে গেছে অলরেডি থানার এসআই, ওসি সহ সকলে গাড়ি নিয়ে ঘটনাস্থলে চলে আসে। মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা কয়েকশো মানুষে পরিণত হয়ে যায়। মানুষের ভিড় সামলাতে সেখানে চলে আসে বাংলাদেশের সেনাবাহিনী সহ বেশ কিছু আর্মি অফিসার, সাথে সাথে সাংবাদিক, মিডিয়া, আরো অনেকে। সবাই ভিডিও করছে, খবর প্রচার করছে। এদিকে ছাত্রছাত্রীগুলো নিজেদের গন্তব্যে যাওয়া শুরু করেছে। সাংবাদিক মাইক্রোফোন হাতে নিয়ে ক্যামেরার সামনে দিয়ে বলতে শুরু করে, গত এক সপ্তাহ ধরে শুধু শহরে নয়, দেশের অবস্থা পাল্টে গেছে। শুধু বাংলাদেশের মানচিত্র নয়, বরং বিশ্বের মানচিত্র পাল্টে গেছে। শুধু বাংলাদেশে খুন হচ্ছে এটা না, পার্শ্ববর্তী যেসব এলাকা আছে সেগুলোতেও খুনের সংখ্যা বেড়েছে, নিখোঁজ হওয়ার সংখ্যা। তবে কে করছে, কেন করছে, এখনো পাওয়া যায়নি তার সঠিক প্রমাণ সহ তবে তথ্য। এটুকু বুঝতে পারা গেছে সে ফিরে এসেছে। তার মানে শহরের ঝড়, তুফান, সাইক্লোন সব একসাথে শুরু হতে চলেছে। হ্যাঁ, সে আর কেউ না। বারবার প্রত্যেকটা মার্ডারের কেসের পাশে পাওয়া যাচ্ছে এক একটা চাঞ্চল্যকর প্রমাণ এবং আতঙ্কের এক ভয়ঙ্কর নাম নিলয়। ঠিকই শুনেছেন, নিলয়। নিলয় ফিরে এসেছে। শোনা যাচ্ছে চারদিক দিয়ে নিলয় 3 মাস পর কিভাবে ফিরে এসেছে বুঝতেই পারছে না বাংলাদেশের হাই কমিশন, পুলিশ অফিসার, ডিপার্টমেন্ট, এমনকি বড় বড় কয়েকটা দেশের আইন বাহিনী ও তথ্য খুঁজে বের করতে পারে না। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে প্রায় কয়েক হাজার গোয়েন্দা অফিসারকে। তারপরও নিলয়ের কোনো অনুসন্ধান বের করতে পারে না। তবে কি নিলয় ফিরে এসেছে? একটা কথা না বললেই নয়। হৃদয় ফিরে আসাতে হাজারো গরিব, দুঃখী ও পথের শিশুদের মধ্যে আনন্দের এক উল্লাস তৈরি হয়েছে, যেন তারা চাঁদ হাতে পেয়েছে। যেমন ঈদের দিনে মুসলমানগুলো সবাই পায়েস খেয়ে আলেমদের সাথে হাসি মুখে ঈদের নামাজ পড়তে যায়, ঠিক তেমনি নিলয় নামটা এই 3 মাস পর আবারও সব জায়গায় শুনতে পেয়ে গরিবের মুখে ঈদের মতো একটা হাসি ফুটে উঠেছে। কেননা প্রত্যেকটা লাশের পাশে পাওয়া গেছে একটা চিঠি। চিঠির সাথে পাওয়া গেছে নিলয়ের একটা খুব পরিচিত ভয়ঙ্কর একটা ক্ষুদ্র লৌঘ, যেটা জানান দিয়েছে নিলয় ফিরে এসেছে। টিভির স্ক্রিনে, মোবাইল ফোনে, রেডিওতে যে যেখানে শুনছে সাংবাদিকের বলা কথাগুলো, সেখানে মানুষের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক, সাথে শুরু হয়েছে আন্দোলনের একটা উচ্ছ্বাস। কেননা গত সপ্তাহ থেকে শোনা যাচ্ছে নিলয় নামটা শুনে রাস্তার পথ শিশু সহ এক এক ভিখারিগুলো আনন্দের সাথে রাজপথে নেমে এসেছে স্লোগান দিয়ে। আগে মানুষ জয় বাংলা বলে স্লোগান দিত, কিন্তু আজকে শোনা যাচ্ছে জয় নিলয়, জয় নিলয়, জয় ফিরে এসেছে। রাস্তার এপারে ওপারে সব জায়গা থেকে রাস্তায় থাকা গাড়িগুলো এক এক মাসে সারিবদ্ধ হয়ে পুরো রাস্তা ফাঁকা করে দিয়েছে, কারণ নিলয় ফিরে আসার সাথে সাথে রাজপথে এক এক আনন্দের উচ্ছ্বাস বের হয়েছে। পুলিশও ভয়ে ঠেকাতে যেতে পারে না, এমনকি সেনাবাহিনীও না। তাদের তাহলে বুঝতেই পারছেন নিলয় কতটা ক্ষমতাশালী এবং প্রভাবশালী। যেখানে সরকার নির্দেশ দিয়েছে সেই সব মানুষকে আটকানোর জন্য, কিন্তু সেই আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষের গায়ে হাত দেওয়ার সাহস পায় না। কেননা যে হাত একটা মানুষের গায়ে পড়বে, শরীর থেকে সেই হাত আলাদা করে ফেলবে নিলয়। সত্যি ফিরে এসেছে কিনা এটা তদন্ত করার জন্য একটা বোর্ড মিটিং ডাকা হয়েছে। সাংবাদিকের বলা কথাগুলো একজন ব্যক্তি বেশ মনোযোগ দিয়ে টিভি স্ক্রিনে দেখছে আর কান খাড়া করে দিয়ে শুনছে। সামনে রাখা আছে চায়ের কাপ, পায়ের উপর পা রেখে কথাগুলো বেশ মনোযোগ দিয়ে যতবার নিলয় নামটা শুনছে ততবার কলিজা কেঁপে উঠছে। চা খেতে খেতে বারবার কেসে উঠছে নিলয় নামটা শুনে। নিলয় মানেই আতঙ্ক, নিলয় মানেই ভয়ঙ্কর, নিলয় মানেই ভর্ত, নিলয় মানেই ভয়ঙ্কর। নিলয় নামটা শোনার সাথে সাথে মানুষটা এক মুহূর্ত দেরি না করে টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে কল করে কোনো এক অজানা নাম্বারে। উপাস থেকে ফোনটা রিসিভ করতেই ব্যক্তিটা বলে ওঠে, জি স্যার, বলুন। হঠাৎ করে এতদিন পর কিভাবে আমাকে স্মরণ করলেন? আপনার স্মরণপন্ন কি করে আপনাকে সহযোগিতা করতে পারি? ফোনের পাশে থাকা ব্যক্তিটার মুখে এরকম কথা শুনে ওপাশে থাকা ব্যক্তিটা রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, আরে চুপ বেটা, তোরা আমাকে বলেছিলি যে নিলয় আর বেঁচে নেই, তাহলে আবার নিলয় কি করে ফিরে আসতে পারে 3 মাস পর? স্যার, আমিও সেটা বুঝতে পারতেছি না। এদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত 1 সপ্তাহ ধরে পারভেজ আর সুমায়াকে। আমার মনে হয় যদি সত্যি নিলয় ফিরে এসেছে তাহলে তারা পৃথিবীর মায়া ত্যাগ করেছে। তোরা ভালো করে জানা সত্ত্বেও এই ভুলটা হয় কি করে?
তোরা জানিস না নিলয় এই শহরে আসা মানে আমাদের মৃত্যুর টিকিট কাটা হয়ে গেছে। ভাই, আমার মনে হচ্ছে যে সত্যি নিলয় ফিরে এসেছে, কেননা নিলয়ের সাথে আমি গত কয়েক বছর ধরে কাজ করেছি। সে যখন নিজের হাতে মার্ডার করে তখন তার সিলমোর একমাত্র সে লাশের গায়ে লাগাতে পারে, তাছাড়া কেউ নয়। নিলয়কে আমি খুব কাছ থেকে দেখেছি, আমার মনে হয় সে মরেনি, বরং বেঁচে আছে, আর প্রতিশোধ নেওয়ার জন্য সে আবার ফিরে এসেছে। ফোনের পাশে থাকা ব্যক্তিটার মুখে এরকম কথা শুনে ফোনের পাশে থাকা আবির নামের ব্যক্তিটা নিজের বুকের ভেতরে খানিকটা চিনচিন ব্যথা অনুভব করে। কেমন যেন নিলয় নামটা শোনার সাথে সাথে রক্ত চলাচল, হার্টবিট দ্রুত করতে শুরু করেছে। কেমন যেন নিঃশ্বাস নিতে কষ্ট হতে শুরু করেছে। কেমন যেন অস্থির অস্থির লাগতে শুরু করেছে। পুরো রুমে এসি চলছে, তারপরে ভয় ও আতঙ্কে সারা শরীর ঘাম ছড়তে শুরু করেছে। আবির নামের ব্যক্তিটা নিজের শান্ত করে অনেক কষ্টেই বলে ওঠে, যত তাড়াতাড়ি সম্ভব হয় নিলয়কে শেষ করে দে, না পারলে অন্তত তার অস্তিত্বটা বের কর। আসলে সে নিলয় নাকি নিলয়ের গেটআপ নিয়ে কেউ নিলয়কে কপি করছে আমাদেরকে ভয় দেখানোর জন্য। সামনে আমার মন্ত্রী পদের ইলেকশন, খুব কষ্টে এমপি হয়েছি, এবার যেন মন্ত্রী হতে কোনো বাধা না থাকে। কোনো চিন্তা করবেন না ভাই, কাজ হয়ে যাবে। সময় থাকতে সময়ের মূল্য দিতে আমরা জানি। কোনো কথা না বলে ফোনের পাশে থাকা ব্যক্তিটা ফোন কেটে দেয়। পরিবেশটা বেশ শান্ত হতে শুরু করেছে। লাশ দুটোকে নিয়ে যাওয়া হয়েছে সাংবাদিক। আবারও সেই স্থানে দাঁড়িয়ে নিজের দুই ঠোঁট নাড়িয়ে মধুর মিষ্টি কোয়েল পাখির মতো সুর নিয়ে নাচিয়ে নাচিয়ে গলা ফাটিয়ে বলে ওঠে, সত্যি কথা বলতে গত এই এক সপ্তাহে যতগুলো মার্ডার হয়েছে তা থেকেও ভয়াবহ নির্মমভাবে এই দুইটা মার্ডার করা হয়েছে। পুলিশ তদন্ত করছে, জানতে পেরেছে এই দুইটা মানুষ ছিল নীরবের খুব কাছের। ছেলেটার নাম ছিল পারভেজ, মেয়েটার নাম ছিল সুমাইয়া, যারা একটা সময় নামের সেই অজানা অস্তিত্বহীন মানুষটার সাথে বেইমানি করেছিল। আর আজকে তাদের ডেড বডি পাওয়া গেছে। গত সপ্তাহে এই দুইটা মানুষ নিখোঁজ হয়ে গিয়েছিল। নিলয় যেহেতু এমপি সাহেবের সাথে কাজ করত, সেক্ষেত্রে নিলয়ের মৃত্যুর পরে আবির সাহেব পুরোপুরি ভেঙে পড়ে, আর নিলয়ের কাজের দায়িত্ব এই পারভেজ আর সুমাইয়াকে দিয়েছিল। তবে কি এর মধ্যে করার রহস্য লুকিয়ে আছে? অনুসন্ধানে আমাদের এই রিপোর্টে আরো থাকছেন অনেকে। সাংবাদিকের প্রত্যেকটা ভয়ঙ্কর কথাগুলো ছড়িয়ে পড়ে প্রত্যেকটা টেলিভিশনের প্রত্যেকটা থানা সেনাবাহিনীর কর্মকর্তাদের। ভালো করে জানিয়ে দেওয়া হয়েছে, যেদিকে চোখ কান খোলা রাখতে বলে হয়েছে। নিলয়কে ধরতে নয়, বরং নিলয়ের অপরাধগুলো আটকাতে। কারণ তারা ভালো করে জানে এই নিলয়কে কখনো তারা চার দেওয়ালে আটকে রাখতে পারবে না, কিন্তু তারা চাইলে নিলয়কে বুঝিয়ে নিলয়ের অপরাধ আটকাতে পারে। থমকে আছে পরিবেশ, কিন্তু রাস্তার পথ শিশুদের মধ্যে বেশ আনন্দ উল্লাসের এক অশ্রু ভাটা হতে শুরু করেছে। নিলয় হারিয়ে যাওয়ার 3 মাসে পথ শিশুগুলো নিরুদ্দেশ হতে শুরু করেছিল, কিন্তু আবারও দেখা যাচ্ছে রাস্তার পাশে শিশুদের ঠিক আগের মতো ভালোভাবে কোনো এক দল গাড়িতে করে এসে কয়েক টন খাবার বিলিয়ে যাচ্ছে 3 টাইম রাস্তার পথ শিশুদের। অধিকারীদের মধ্যে পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা বিভাগের কর্মকর্তা কেউ তাদেরকে ফলো বা ট্যাগ করে পরে, কেননা তারা এইভাবেই হারিয়ে যায় যা তাদেরকে খুঁজে বের করতে তাদের কাছ থেকে কোনো কিছু তথ্য নেবে এমন সুযোগ থাকে না। বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে নিজেদের কাজে। অন্যদিকে ঘটনাটা ঘটার পর সকাল 10টা বাজে। চারদিকে প্রচন্ড রোদ, তার সাথে হালকা মৃদু বাতাসের সাথে রাস্তার এদিক ওদিক ছোটাছুটি করছে যানবাহনগুলো। রাস্তার মাঝখান দিয়ে সাই সাই করে শব্দ দিয়ে নিজেদের গন্তব্যে ছোটাছুটি করছে। পাওয়ার বিহীন চশমা, মুখে খোঁচা খোঁচা চাপ দাঁড়িয়ে চুলগুলো উল্টো করে তেল দিয়ে আশ্রয় নেওয়া মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েগুলো যে ধরনের পোশাক পরে ঠিক সেই রকম একটা টি শার্ট, পায়ে রানার কোম্পানির একজোড়া স্যান্ডেল, কালো প্যান্ট হালকা করে ইন করে নেওয়া, কাঁধে ব্যাগ, হাতে পুরোনো দিনের একটা ঘড়ি। ভার্সিটি গেটের সামনে রিক্সা থেকে একটা ছেলে নামে। হেরি ভার্সিটির দিকে তাকিয়ে পুরো নামটা ভালো করে পড়ে মুচকে একটা হাসি দিয়ে চশমাটা ঠিক করে সামনের পকেটে হাত ঝুঁকে একটা চকচকে 10 টাকার নোট বের করে রিক্সাওয়ালার দিকে। রিক্সাওয়ালা খুশি মনে আর কোনো কথা না বলে আবার নিজের গন্তব্যে তার জোরটি বহন করতে শুরু করে যায়। এদিকে ছেলেটা মুচকি এসে ভার্সিটির ভেতর গুটি গুটি পায়ে প্রবেশ করতে শুরু করেছে। বাসির ভিতরে প্রবেশ করতেই এদিক ওদিক একবার তাকিয়ে পুরো ভার্সিটিটা ভালো করে পর্যবেক্ষণ করে নেয় অনেক ছাত্রছাত্রী। ভার্সিটিটা দেখতে অনেক সুন্দর। এক পাশে ক্যাম্পাস, অন্য পাশে রেস্টুরেন্ট, অন্য পাশে গাড়ির গ্যারেজ, খেলাধুলা, এমনকি পকেটের মধ্যে অনেক কিছু তৈরি করা হয়েছে। বড় বড় উঁচু কয়েকতলা ভবন। সব থেকে হৃদয় মন জুড়িয়ে যায় ছেলেটি 1 পা 2 পা করে ভেতরে প্রবেশ করতে শুরু করেছে। ঠিক এমন সময় সে খেয়াল করে বেশ কিছু ছেলে মিলে একটা মেয়েকে র্যাগিং দিচ্ছে। সে কোনো কিছু না ভেবে সে ছেলেগুলোর দিকে যেতে শুরু করেছে। কয়েক কদম সামনে ফেলতে ছেলেগুলোর কাছে পৌঁছে যায়। ছেলেগুলো মেয়েটাকে র্যাগিং দিচ্ছে। হঠাৎ করে তাদের চোখ যায় সামনে দাঁড়িয়ে থাকা নতুন ছেলেটির দিকে। ছেলেগুলোর মধ্যে থেকে ছেলেগুলোর লিডার হৃদয় বলে ওঠে, এই যে সুপারস্টার নায়ক, কোথা থেকে এলি?
তোকে দেখে তো মনে হচ্ছে ভার্সিটিতে নতুন। তাই ভার্সিটিতে চাঁদা তুলতে এসেছিস নাকি পড়তে এসেছিস? তোকে দেখে তো আমি দুটোর মধ্যে কোনোটাই বুঝতে পারতেছি না। ছেলেগুলোর লিডার হৃদয়ের মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা বাকি 4-5 ছেলে উল্টো হয়ে ছেলেটার দিকে তাকায়। মেয়েটার বোরকা পরে এসেছে, কালো কাপড় নয়, কালো কাপড়ে পুরো শরীরটা আবরণ করে নেওয়া, শরীরটার কোনো অংশই দেখা যায় না। একমাত্র এই একটা কলেজ জুড়ে একাই বোরকা পরে এসেছে। কেউ কোনো কথা বলে না। ছেলেগুলো মেয়েটাকে র্যাগিং দেয়। নিলে ছেলেগুলো লিডার হৃদয়ের মুখে এমন কথা শুনে হালকা করে 32 পাটের সাদা ধপধপে দাঁতগুলো বের করে মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে, জি ভাই, আমি আমির হাসান নিলয় ওরফে আকাশ মাহমুদ। সবাই আমাকে পারভেজ হোসেন বলে চিনে। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার মুখে এরকম কথা শুনে তো সবাই অবাক নয়। উপস্থিত থাকা মেয়েটা সহ সকলের টাসকে খেয়ে গেছে। কারণ ছেলেটা তো শুধু নাম নয়, নামের 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। এটা শুনে ছেলেগুলোর লিডার হৃদয় বলে ওঠে, আরে ভাই, তুই এটা তোর নাম বললি নাকি টেলিভিশনের হেডলাইন শোনালি? না ভাই, এটা আমার নাম। এই ভার্সিটিতে কি জন্য এসেছিস? জি ভাই, এই ভার্সিটিতে আমি পড়তে এসেছি। কোন ডিপার্টমেন্টে পড়তে এসেছিস? অনার্স 2য় বর্ষের বিজ্ঞান বিভাগে। তাই নাকি? তাহলে তো তুই আমাদের ডিপার্টমেন্টে। আচ্ছা যা, তোদের দুজনকেই ছেড়ে দিলাম, কেননা তোদের দুজনকে আমার খুব ভালো লেগেছে। তোরা খুব সরল ও সাদা, মেবি ফ্যান হবি। কিন্তু ভাই, আমার তো কিছু নেই যে আমি বন্ধুত্ব করব। তোদের কোনো কিছু থাকা লাগবে না, তোরা জাস্ট শুধু আমাদের বন্ধু হয়ে থাকবি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। শালা কানের নিচে এক কষে মারবো থাপ্পড়। বন্ধুকে কেউ ভাই বলে? তুই বলবি তুই। আচ্ছা ভাইয়া, আবার ভাইয়া? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোরা এখন দুজন ক্লাসে যা। আর হ্যাঁ, এই ভার্সিটিতে কোনো সমস্যা হলে তোরা আমাকে জানাবি। আর খুব সাবধানে থাকবে, কারণ এই ভার্সিটিটা আসলে ভালো না। এখানে লেখাপড়া থেকে অপরাধ বেশি হয়। তারপর ছেলেটা আর মেয়েটা মাথা ঝাঁকিয়ে নিজেদের ক্লাসরুমে চলে যায়। একটা বেঞ্চে ছেলেটা আর মেয়েটা বসে পড়ে। এমন সময় মেয়েটা বলে ওঠে, আচ্ছা, আপনার নাম কি? আপনার সাথে তো আমি পরিচয় পেলাম না। আমার নাম নিলয়। হ্যাঁ, সেটা তো আমি জানি, কারণ বাইরে তো পরিচয় হয়েছে, তাই না? অন্য কিছু বলুন। অন্য কিছু কি আর বলবো, এখানে আমার তেমন কোনো পরিচয় নেই। আমি এই পৃথিবীতে একা থাকি। সত্যি কথা বলতে এখানে আমারও আপন বলতে কেউ নেই। শুধু আমার বাবা মা, একজন বোন ছিল, তাকেও হারিয়ে ফেলেছি। ছোটবেলায় নাকি? না না, ছোটবেলায় আসলে আমার বোন একটা ছেলেকে ভালোবাসতো, আর ছেলেটা ছিল। কথাটা বলতে গিয়ে থেমে যায় প্রিয়া, কেননা যে সে কথাটা বলার আগে তার চোখ যায় দুপোটা পানি গড়িয়ে পড়ে। এটা দেখে নিলয় বেশ অবাক হয়। নিলয় অবাক হয়ে বলে ওঠে, কি হলো বললেন না যে? আর ছেলেটা কে ছিল? আর আপনার বোনের কি হয়েছিল? হৃদয়ের মুখে এরকম কথা শুনে নিজের চোখের পানি মুছে হালকা মৃদু হেসে বলে ওঠে, না, তেমন কিছু হয়নি। আসলে একটা দুর্ঘটনায় আমার বোন মারা যায়, আর আমরা চিরদিনের জন্য তাকে হারিয়ে ফেলি। ও সরি, আসলে আমি বুঝতে পারিনি। আমার এভাবে প্রশ্ন করা ঠিক হয়নি। না, ঠিক আছে, এখানে আপনার কোনো দোষ নেই। আপনি তো আর জানেন না আপনি বর্তমানে কোথায় থাকেন আর কি করেন। সত্যি কথা বলতে, আমার বর্তমান নিজস্ব কোনো ঠিকানা নেই। যেখানেই খাই সেখানেই ঘুমিয়ে যাই। ছেলের মুখে এরকম কথা শুনে বেশ অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় প্রিয়া, কারণ সে নিজের চোখের সামনে এই প্রথম এরকম কোনো ছেলেকে দেখছে যে পুরো আলাদা, অন্যরকম, একদম ভিন্ন প্রকৃতির একজন মানুষ। সেখানে ছেলেগুলো মেয়ে পেলে নিজের থেকে আগ বাড়িয়ে কথা বলতে চায়, সেখানে এই মেয়ে নিজেকে নিলয়ের সাথে আগ বাড়িয়ে কথা বলছে, কিন্তু নিলয় শুধু হ্যাঁ আর নাতেই সময় পার করছে। সারা 5 মিনিট বাকি আছে। এমন সময় রুমের ভেতর প্রবেশ করে হৃদয়। হৃদয় এসে বলে ওঠে, কিরে তোরা দুজন কি গল্প করছিস আমাদেরকে ছাড়াই? তেমন কিছু না, এই একটু ভালো করে পরিচয় নিয়েছিলাম। শোন, এই কলেজে তোরা নতুন, আর সব থেকে তোদের আমার ভালো লেগেছে। আমি যে ভালো সেটা বলছি না, আমিও খারাপ, কিন্তু আমার থেকেও এখানে অনেক খারাপ মানুষ আছে। তাই এখানে সাবধানে চোখ কান খোলা রেখে চলবি, কেননা বিপদে পড়লে হয়তো আমিও তোদেরকে বিপদ থেকে বাঁচাতে পারবো না। তবে যেহেতু তোমাদেরকে আমি আমার বন্ধু বানিয়েছি, তাই চেষ্টা করতে পারি। হৃদয়ের কথা শুনে নিলয় আর প্রিয়া হ্যাঁ বলে। ছেলেটা আর কেউ নয়, স্বয়ং নিলয়। মেয়েটা প্রিয়া, যে আমাদের গল্পের একজন নায়িকা। থাক, বাকিটা পরে বলবো। তারপর তারা গল্প করতে থাকে। এক এক পর্যায়ে রুমের ভেতর স্যার প্রবেশ করেন। স্যার একের পর এক ক্লাস করিয়ে যাচ্ছে। আজকে তাদের প্রথম ক্লাস হচ্ছে গণিত। বীজগণিত সূত্র বুঝিয়ে দিয়ে ছাড় হয়ে যায়। এখানে এক এক করে সমস্ত ক্লাস শেষ করে ক্যাম্পাসে বের হয় 3 জন মিলে, সাথে তাদের বাকি সব বন্ধুগুলো আছে। তারপর নিলয় আর প্রিয়া হৃদয়কে বিদায় দিয়ে
একটা রিকশায় করে দুজন দুই দিকে রওনা দেয়। তারপর নিজের গন্তব্যে এসে এক পর্যায়ে তাদের গন্তব্যে এসে নামে। নিলয় একাই তার গন্তব্যে যেতে থাকে। তার গন্তব্যে পৌঁছে গিয়ে চলে যায় বস্তির মধ্যে। সেখান থেকে নিলয়ের অস্তিত্ব বিলীন হয়ে যায়। বস্তির পরিবেশে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসতে শুরু করেছে। এদিকে বেশ টেনশনে আছে আবির, যার মাথার উপর দিয়ে সবকিছু যাচ্ছে। সে ভয়ে আছে, আতঙ্কে আছে, টেনশন আছে, বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। মৃত্যু তো মানুষ কি করে ফিরে আসতে পারে। এদিকে শহরটা থমকে আছে। পুলিশ সহ বিভিন্ন দেশের শৃঙ্খলা বাহিনী আন্তর্জাতিকভাবে একটি বোর্ড মিটিং ডেকেছে এই নিলয়ের সাথে সাক্ষাৎ করার জন্য, নিলয়কে বোঝানোর জন্য। কেননা নিজেকে যদি থামাতে না পারি তাহলে শহরে লাশের সংখ্যা দাফন করার মতো আর জায়গা থাকবে না। এদিকে আমি ফোন করেছি, ফোনের ওপাশে থাকা ডেভিল নামের লোকটা ফোন রিসিভ করতেই বলে ওঠে আবির, হ্যালো ডেভিড, তুমি কি করছো? দেখে আসো নাকি? এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে নিলয় ফিরে এসেছে, বেঁচে আছে, সে আজও মরেনি। স্যার, চারদিকে আমাদের ছেলে ফেলে খোঁজ কয়েকশো ছেলে ফেলেকে লাগিয়ে দিয়েছি নিলয়ের অনুসন্ধানে। যত তাড়াতাড়ি সম্ভব হয় হৃদয়ের খোঁজ খবর বের করো, নয়তো নিলয়কে জীবিত অথবা মৃত আমার সামনে তাকে চাই। আমি 100% শিওর দিন দিন যে আমাদের ছেলে মেয়ের সংখ্যা কমে যাচ্ছে। এই ছেলেগুলোকে নিলয়ের দলবল একটাকে খুব নৃশংসভাবে হত্যা করেছে। ডেভিড, অনেক হয়েছে তোমার এই রং তামাশা। এখন রং তামাশা ছেড়ে দিয়ে নিলয়কে মারার ব্যবস্থা করো, নয়তো তুমি নিলয়কে মারার আগে সে আমাকে মেরে ফেলবে। কথাগুলো বলে কলটা কেটে দেয়। এদিকে প্রায় আন্তর্জাতিক বিশেষ কয়েকটা বিদেশের আইন শৃঙ্খলা শ্রেষ্ঠ সম ও শ্রেষ্ঠ বাহিনী বোর্ড মিটিং এ একের পর এক তাদের প্রস্তাব রাখছে। কি করে নিলয়ের সাথে তারা সাক্ষাৎ করবে, কি করে নিলয়কে বোঝাবে নিলয় তাদের এই লাশের নেশা মৃত্যুর খেলা থেকে ছেড়ে ভালো পথে ফিরে আস, প্রতিশোধের নেশা ছেড়ে দিয়ে যেন নিজেকে নতুন করে মানুষের মতো মানুষ হিসেবে জীবনযাপন করতে পারে। বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড, ভুটান, মালয়েশিয়া, কুয়েত, ইউরোপ, আমেরিকা আরো কয়েক কটা আন্তর্জাতিক দেশ আইন শৃঙ্খলা একটা মিটিং শেষ করে যে যার দেশে ফিরে যাচ্ছে রাত 10টা বাজে। চারিদিকে অন্ধকার, আকাশে নেই কোনো তারা, নেই চাঁদ, পুরো আকাশ কালো মেঘে ঢেকে আছে। একটা ছেলে রাস্তার উপর দিয়ে শরীরে থাকা সাদা রঙের টি শার্ট ও প্যান্ট প্রায় অনেক জায়গায় অতিরিক্ত মার পড়ার কারণে ক্ষত বিক্ষত হয়ে গেছে। শরীর থেকে এখনো গড়গড় করে রক্ত পড়ছে। ছেলেটার এদিক দিয়ে নিজের রক্তমাখা শরীর নিয়ে দৌড়াচ্ছে। সেই রাস্তায় একটা লাল রঙের রক্তবহন পায়ের ছাপ ফুটিয়ে তুলছে। সেটা দৌড়ে যাচ্ছে নিজের জীবন নিয়ে। ওদিকে পেছনে আরো বেশ কয়েকটা ছেলে বড় বড় ধারালো ছুরি ও রামদা নিয়ে ছেলেটার পেছন পেছন ধাওয়া করছে। ছেলেটা ছুটছে আর আপন গতিতে সেটা ধাওয়া করছে। রক্তমাখা ছেলেগুলো ছেলেকে ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ করে ঝড়ের বেগে উল্টো রাস্তা থেকে একটা ব্ল্যাক কালারের গাড়ি এসে ছেলেটার সামনে থেকে গাড়ির সাথে ধাক্কা খেয়ে বেশ খানিকটা ছিটকে পড়ে। হঠাৎ করে সময়ের গতিতে এক পর্যায়ে পেছন থেকে ধাওয়া করে ছেলেগুলো চারিদিক দিয়ে ছেলেটাকে ঘিরে ফেলে। সেটা পালাতে পারে না, যেটা পুরোপুরি বন্দী হয়ে যায় এক গোলাকার বৃত্তের মধ্যে, যেদিকে পুরো ছেলেগুলো ঘিরে রেখেছে। এটা কান্না মাখা ভাঙা কণ্ঠে বলে ওঠে, তোমরা আমাকে ছেড়ে দাও প্লিজ, তোমরা আমাকে মেরো না, আমি বাঁচতে চাই, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি তো তোমাদের চিনি না, তোমরা আমাকে কেন মারছো? হঠাৎ করে ছেলেটার মুখে এরকম কণ্ঠ শুনে গাড়ির ভেতর থেকে জানালা খুলে কেউ একজন বের হয়ে, পরনে ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু, ব্ল্যাক সানগ্লাস, ব্ল্যাক হেড। ছেলেটা না মেয়ে স্পষ্ট বোঝা যায় না। সেই অজানা মানুষটার দুই পাশে দুজন বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। সেম একই পোশাক, তবে একটু ভিন্ন দেখায় বোঝা যাচ্ছে সবগুলো ছেলে লিডার হচ্ছে এই অচেনা মানুষটা, যার পরিচয় রাব্বি নামের ছেলেটা জানে না। রাব্বি নামের ছেলেটা এরকম ভয়ঙ্কর রূপে আগন্তুকের আগমন দেখে বেশ ঘাবড়ে আছে। রক্তের সাথে শরীর থেকে বয়ে যাচ্ছে এক একটা ঘামের ফোঁটা, যা স্পষ্ট বুঝতে পেরেছে সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুক। হঠাৎ করে একটা সিগারেট জ্বালিয়ে পরপর বেশ কয়েকটা টান দিয়ে ধোঁয়াগুলো নাক মুখ দিয়ে বের করে উড়িয়ে দেয়। হঠাৎ করে আগন্তুকটা মুচকে একটা হাসি দেয়। সে হাসির মাঝে বুঝে না গাড়ির জানলার কাছে বসে হেলান দিয়ে তারপর হাতে থাকা সিগারেটটা টান মেরে ফেলে দিয়ে পা দিয়ে পিষে আবারও হেসে বলে ওঠে, তোকে তো শুধু ছেড়ে দিব না, বরং চিরতরে বিদায় করে দিব এই পৃথিবীর বুক থেকে। তুই যা অন্যায় করেছিস, সেই অন্যায়ের পর তোকে যদি একবার নয় 7 বার ধারালো গরম অস্ত্র দিয়ে পিস পিস করে কাটা হয়, তারপরও আমার প্রতিশোধের আগুন নিববে না। কে তুমি? তোমার পরিচয় কি? কেন আমাকে মারছো? আমার অপরাধ কি? তোর অপরাধ একটা, তুই ভুল সময় ভুল জায়গায় ভুল কথা শুনে ভুল মানুষের পাল্লায় পড়ে 2 জন মানুষকে হত্যা করেছিস, যার শাস্তি স্বরূপ এখন তোকে মৃত্যু দেওয়া হবে। খুব ভয়ঙ্কর মৃত্যু, যে মৃত্যুর কথা শুনে মানুষের অন্তরাত্মা কেঁপে ওঠে। মেয়েটার মুখে এরকম কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় রাব্বি নামের ছেলেটা। রাব্বি বুঝতে পারে না কোন দুইটা লাশের কথা বলছে। হ্যাঁ,
মেয়েটার কেউ নয়, মেয়েটা হচ্ছে ছদ্মবেশে এক মায়াবী, যার মায়ায় পড়ে হাজারো প্রাণ ঝরে পড়েছে। নিমেষে চোখের পলকে আধারে মায়াবী এক আগন্তুকের রূপ এসে কত যে মানুষের নির্মভাবে মেরেছে তা অগন্তিক লিস্টে। সীমাহীন কাঁপতে শুরু করছে, ভাঙা গলায় বলে ওঠে, আপনি কে? আপনার পরিচয় কি? আমি তো আপনাকে চিনতে পারলাম না। আর আমি আপনার কোন প্রিয় দুই মানুষ হত্যা করেছিস, যার জন্য আপনার এতজন মিলে আমাকে নির্মমভাবে হত্যা করার জন্য প্রোগ্রাম করে আমাকে চারদিক দিয়ে ঘিরে রেখেছেন। রাব্বি নামের ছেলেটার মুখে এরকম কথা শুনে উপস্থিত থাকা ছেলেগুলো অজানা সেই মহিলার আগন্তুক হেসে ওঠে। হ্যাঁ, এই মেয়েটা কেউ নয়, এই মেয়েটা হচ্ছে আমাদের খুব পরিচিত প্রিয়া। প্রিয়া হচ্ছে সেই রাতের ভয়ানক এক মায়াবী হিংস্র নরখাদক পিশাচিনী, যার হৃদয়ে নেই কোনো মায়া, নেই কোনো দয়া, রক্তের নেশা। সে মরিয়া। প্রিয়া বলে ওঠে, আমি প্রিয়া, আন্ডারওয়ার্ল্ড এবং আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের মা, যার নাম শুনে এমনিতেই সবাই কেঁপে ওঠে, কলিজা তাদের নাড়া দিয়ে ওঠে। আমি সেই ব্ল্যাক মাফিয়া কুইন। প্রিয়া, মৃত্যুর আগে তুই আমার চেহারাটা একবার দেখে নে, যাতে মৃত্যুর এপার থেকে ওপারে তুই আমার চেহারাটাকে শেষ পর্যন্ত মনে রাখতে পারিস। তুই বললি না তোর অপরাধ কি? তোর অপরাধ হচ্ছে এটা, তুই আমার বোনকে হত্যা করেছিস। আমার একমাত্র ভালোবাসার বড় বোন নেহা, ও আমার বোনের ভালোবাসার মানুষ। আন্ডারওয়ার্ল্ড এবং আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ডের গডফাদার নিলয় ভাই, যে আমার বোনের ভালোবাসা ছিল, তাদের দুজনকে তোরা পরিকল্পনা করে খুব নির্মমভাবে হত্যা করেছিস। এর জন্য তোকে মরতে হবে। এক এক করে প্রত্যেকটা তাদের নির্মম মৃত্যুর সাজা দিব, প্রতিশোধ নিব আমার বোনের প্রতি হওয়া অন্যায়ের। তার থেকেও বড় ধরনের প্রতিশোধ নেব, তোরা গরিবের রক্ত চুষে বড় লোকদের বড়লোক করেছিস। যদিও আমি শুনেছি নিলয় ভাই মরেনি, বেঁচে আছে, এখনো তার সাথে আমার দেখা হয়নি বা তাকে আমি দেখিনি। প্লিজ আমাকে মারো না, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে মেরো না প্লিজ, আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, এই শহর নয়, এই দেশ ছেড়ে চলে যাব। তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দিলেও তুই ছাড়া পেয়ে যাবি? হারি কুত্তার বাচ্চা, আমি তোকে ছেড়ে দিলেও নিলয় ভাই তোকে ছাড়বে না, কেটে টুকরো টুকরো করে ফেলবে তোকে, কেননা তুই তার কলিজাকে তার নিজের চোখের সামনে হত্যা করেছিস। কথাটা শুনে ছেলেটার গলা শুকিয়ে যায়। হঠাৎ করে পেছন থেকে কে যেন ছেলেটার গলায় একটা ধারালো তার পেঁচিয়ে ধরে, তার হাত দুটো পা দুটো পেছন থেকে বেঁধে ফেলে। ছেলেটা নড়াচড়া করতে পারে না। এরপর মুখে একটা কাপড়, নাকে তুলা, কানে তুলো দিয়ে দেয়, হাত পায়ের সাথে একটা লোহার শিকড় বেঁধে দেয়, সাথে একটা বড় একটা টনের ওজন সমান লোহা সমুদ্রের পানিতে ফেলে দেয়। তারপর সে ছেলেটাকে ভালো করে তার সাথে পেঁচিয়ে একটা চিঠি আকাশে উড়িয়ে দেয়। ছেলেটাকে ব্রিজের ওপর থেকে ফেলে দেয়, সাথে লোহার ওজন থাকার কারণে পানির অতলে চলে যায় রাব্বি নামের ছেলে। পানির নিচে নিজেকে বাঁচানোর জন্য ছটফট করে থাকে, কিন্তু নিজেকে নড়াচড়া করতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, কথাও বলতে পারে না। বেদনাদায়ক ভাবে মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে থাকে। সমুদ্রের পোকামাকড়রা কামড় নিয়ে খেতে থাকে। ব্যথা যন্ত্রণা নিয়ে ছটফট করতে করতে সেটা সেই অতল সমুদ্রের গহিনী নিজের জীবনটাকে পরপরে ব্লিন করে দেয়। আকাশে রাতের অন্ধকারে উজ্জ্বল রঙিন হয়ে স্পষ্ট লেখাগুলো ফুটে উঠেছে। প্রতিশোধের নেশায় ফিরে এসেছিল আর এক ব্ল্যাক মাফিয়া কুইন। সমুদ্রের নিচে শহরের সেই শীর্ষ স্থান নিলয়ের এক সময় কাছের প্রিয়জন, যে নিলয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তার সমুদ্রের নিচে ফেলে দেওয়া আছে, যার নাম রাব্বি একটু কাগজের পাতায় লিখে উড়িয়ে দিয়েছে। এরপর বেশ কয়েকটা গাড়ি সেখান থেকে নিজ গন্তব্যে চলে যায়। রাত এইভাবেই কেটে যায়। এদিকে টেনশনে আছে চারদিকে গোয়েন্দা অফিসার, আরো অনেক পুলিশ অফিসার বাড়িয়ে দিয়েছে। সেনাবাহিনী অল টাইম টহল দিচ্ছে। চারিদিকে সকাল হতে শুরু করেছে। রাতের আধার কেটে জ্যোৎস্নার আলোয় আলোকিত হতে চলে করেছে। সূর্যের কড়া রোদে চারদিকটা ফটাফট হতে শুরু করেছে। মানুষজন ছুটে চলেছে যানবাহন নিয়ে নিজেদের গন্তব্যে। শহরের এক সাইড অন্য পাশে হাজারো মানুষ ভিড়। অদ্ভুত একটা তথ্য পেয়েছে। সমুদ্রের নিচে প্রায় কয়েকটা ডুবুরি নিয়ে এক এক সমুদ্রের গহিনী তলিয়ে যাচ্ছে। সেখানে সেনাবাহিনী, পুলিশ সহ আরো কিছু বাহিনী এসে জনকে নিয়ন্ত্রণ করছে। মানুষ কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। হ্যাঁ, সেই লেখাটি সাংবাদিক বলে ওঠে। শহর জুড়ে বর্তমান টানটান উত্তেজনা, কেননা এক পাগলের জ্বালায় বাঁচে না নতুন আরেক পাগলের উৎপাত। নিলয় নামের এই ভয়াবহ মাফিয়া, যার নাম শুনে ছোট ছোট শিশুদের পর্যন্ত কলিজা কেঁপে যায়, সেখানে নতুন আরেক ব্ল্যাক মাফিয়া আগমন, যার নাম ব্ল্যাক কুইন মাফিয়া। যে কোনো এক ব্যক্তিকে পানির নিচে সমুদ্রের অতলে ফেলে দিয়ে চিঠিতে লিখে গেছে, সমুদ্রের নিচে শহরের শীর্ষের মাস্তান নিলয়ের এক সময়ে কাছের প্রিয়জন, যে নিলয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তাকে সমুদ্রের নিচে ফেলে দেওয়া আছে, যার নাম রাব্বি। তবে কি প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে আবারও এক নতুন মাফিয়া কিং?
সম্পর্কে ব্ল্যাক কোনো মাফিয়া, এমনকি দ্য গ্রেট মাস্টার নিলয়ের দুজনেই অনাকাঙ্ক্ষিত নাকি পরিকল্পনা? বিস্তারিত জানতে আমাদের পর্দায় চোখ রাখুন। কথা বলছিল সাংবাদিকের কথাগুলো শুনে টিভি স্ক্রিনে নিজের চোখে সব দৃশ্য দেখে আতঙ্কে পুরো শহর অবাক হয়ে গেছে। নিলয় সহ বেশ কয়েকজন, অনেকেই শহরে থাকা প্রভাবশালী আবির হোসেন শুরু করেছে বারবার মৃত্যুর সময় প্রহর গুনতে থেকে। নিজ ঘরে বসে নিলয় ভাবতে থাকে, কে এই ব্ল্যাক কুইন? মাফিয়া যে প্রতিশোধ নেওয়ার জন্য নিলয়ের সাথে যার বিশ্বাসঘাতক করেছিল তাদেরকেই খুঁজে খুঁজে হত্যা করছে। চলুন তাহলে আপনাদের অনাকাঙ্ক্ষিত অতীত থেকে ঘুরিয়ে আনি। কে এই নিলয়? কেনই বা সে প্রতিশোধ নিচ্ছে? কে এই প্রিয়া? আর আবির কে? গল্পের মধ্যে থাকা রহস্যটা কি? সেই পুরো দিনটা ছিল শনিবার সকাল 10টা বাজবে। সময়টা এবং দিনটার সাথে পরিবেশটা ছিল মনোমুগ্ধকর। কলেজের সামনে আড্ডা দিচ্ছিল বেশ কয়েকজন ছেলে মেয়ে। ভার্সিটিতে প্রবেশ করেছিল একঝাঁক সুন্দরী রমণী মেয়ে। হঠাৎ করে ছেলেগুলোর মধ্যে থেকে একটা ছেলে একটা মেয়েকে টেনে ধরে মেয়েটার কোনো কিছু জিজ্ঞেস না করি ছেলেটার গালে একটা থাপ্পড় মারে। ছেলেটা এটা হজম করতে পারেনি। মেয়েটার হাতে থাপ্পড় খাওয়ার কারণে নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে হুঙ্কার ছেড়ে বলে ওঠে, এই সুন্দরী, তোর সাহস হয় কি করে? তুই আমার গায়ে থাপ্পড় মারিস? তোর 2 হাত ভেঙে হাঁটু এবং পায়ের সাথে মিশিয়ে দেব। তুই চিনিস আমি কে? ছেলেটার মুখে এরকম কথা শুনে মেয়েটা এক মায়াবী মন কেড়ে নেওয়া হাসি দেয়। মেয়েটা তার 2 ঠোঁট নাড়িয়ে বলতে চাবে তার আগেই রাখি মেয়েটা যেমন দেখতে তেমন সুন্দর। তার কণ্ঠের সুর মেয়েটা বলে ওঠে, তো তাই নাকি? তোর পরিচয় কি আমরা কেউ জানি না? তোর পরিচয়টা দিয়ে দে। আমি তো জানি তুই এই ভার্সিটির একটা জোকার। তোকে জোকার বলে সবাই চিনে, কিন্তু জোকার ছাড়াও ভার্সিটিতে নাম আছে সেটা তো আমরা জানতাম না। তাই দয়া করে ভাই তুই তোর এই সেলিব্রিটির নামটা আমাদের একটু কষ্ট করে জানিয়ে দে। মেয়েটার মুখ থেকে এরকম কথা শুনে উপস্থিত থাকা বাকি সবাই মেয়েগুলো হেসে ওঠে। মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা এক হাসির রোলে পরিণত হয়। হৃদয় নামে ছেলেটা নিজের অপমান বোধ করে সারা শরীর রেগে ফেটে যাচ্ছে। এদিকে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিহা নামের মেয়েটার বুকের ওপর থেকে ওড়নাটা টেনে নেয়। সাথে সাথে নিহা লজ্জায় পড়ে যায়। 2 হাত দিয়ে নিজের বুক ঠেকে নেয়, বলে ওঠে, দেখ আমার ওড়না দিয়ে দে বলছি, নয়তো কিন্তু তোদের ভালো হবে না। তোরা জানিস না তোরা কার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস। আমি দেখতে সরল সাদা, কথা কম বলি বলে তোরা যে আমার মাথার উপরে ডাব ভেঙে খাবি এটা আমি মেনে নিব না। তাই নাকি সুন্দরী? তা তুই কি করবি শুনি? তোর কি ক্ষমতা আছে আমাদেরকে কিছু করার? এই ভার্সিটিতে আমাদের কথাই চলে। আমরা যা বলি তাই এই ভার্সিটিতে হয়। সেখানে তুই আমাদের কি করবি? সেটা সময় হলেই বুঝতে পারবি। কিন্তু এখন দয়া করে আমার অন্যটা দিয়ে দে। আমার ইজ্জত নিয়ে তোরা ছিনিমিনি খেলিস না। নিহা নামের মেয়েটার মুখে এরকম কথা শুনে হেসে ওঠে। এবার হৃদয়ের ছেলেগুলো বলে ওঠে, কিরে ভাই, বাঘিনী হঠাৎ করে ইঁদুর হয়ে গেল কি করে? হৃদয় নামের ছেলেটা বাকি কথা শেষ করার আগেই সেখানে উপস্থিত হয় পরপর 3টা কালো রঙের বেশ দামি কয়েকটা বাইকগুলো থেকে নেমে আসে 6টা ছেলেগুলো থেকে হৃদয় সহতা দলবল পিছিয়ে যায় আর ভয়ে নেহা নামের মেয়েটার ওড়নাটা দিয়ে দেয়। ছেলেগুলো যে হৃদয় নামের ছেলেগুলোর কাছে চলে যায়, সেখানে গিয়ে বলে ওঠে, এই এখানে কি হচ্ছে? ভার্সিটিতে না গিয়ে তোরা এখানে আড্ডা দিচ্ছিস? তোদেরকে বলছিলাম না যে কোনো মেয়েকে ডিস্টার্ব করবি না? হ্যাঁ। ছেলেগুলো মুন্না নামের ছেলেটাকে দেখে মেয়েগুলোর কাছ থেকে এখানে একটা পিছিয়ে যায়। মুন্নার এমন কথা শুনে হৃদয় নামের ছেলেটা বলে ওঠে, দেখ মুন্না, তুই হৃদয় ভাইয়ের ছোট ভাই বলে তুই যা ইচ্ছা তাই করতে পারিস না। তাই নাকি? তো তুই কি করবি? আমাদের নিলয় ভাই যদি জানে যে তুই আমার গায়ে হাত দিয়েছিস, তোর 2 হাত তোর শরীরের সাথে নয় বরং মাটিতে পড়ে থাকবে। তোকে সাময়িক সময়ের জন্য মনে করে দেয়, কারণ তুই ভুলে যাচ্ছিস আমিও কিন্তু ডন ভাইয়ের লোক। আর ডন ভাই কিন্তু নিলয়ের থেকে কম পাওয়ারফুল নয়। মুন্না নামের ছেলেটা হৃদয় নামের ছেলেটার মুখে এরকম কথা শুনে একটা ছিল্লকর হাসি দেয় আর মেয়েগুলোর দিকে তাকায়। এমন সময় নিহা নামের মেয়েটার বান্ধবী বলে ওঠে, ভাই দেখো, এই ছেলেটা বারবার আমাদের ডিস্টার্ব করছে, ভার্সিটিতে মেয়েগুলোকে উত্ত্যক্ত করছে, আর আমার এই নেহা বান্ধবীর ওড়নাটা নিয়ে নিয়েছিল। মুন্না এবার মেয়েটার দিকে তাকায়, দেখে মেয়েটা প্রায় কেঁদে ফেলেছে। মুন্না এটা দেখে বলে ওঠে, হৃদয়, তোর জন্য আমার সত্যি আফসোস হচ্ছে। কেননা তুই আর এই পৃথিবীতে বেঁচে থাকবি না, কোনো সময় মরবি ঠিক নাই। কেননা তুই তো নিলয় ভাইয়ের কলিজায় হাত দিয়েছিস। মুন্নার মুখে হৃদয় সহ ছেলেগুলো এরকম কথা শুনে ভয়ে তাদের গলা শুকিয়ে গেছে, হার্টবিটটা দ্রুত চলাচল শুরু করেছে। হৃদয় নামে ছেলেটা আমতা আমতা করে বলে ওঠে, নিলয় ভাইয়ের কলিজা মানে কি বলছিস ভাই? তুই বুঝিয়ে বল। বেটা, তোর মরার জন্য পাংখা গজিয়েছিল, তুই নেয়া ভাবে গায়ে হাত দিয়েছিস। আরে নিলয় ভাই এর হবু স্ত্রী হচ্ছে আমাদের এই নেয়া ভাবি। নিলয় ভাই যাকে খুব ভালোবাসেন।
ছেলেগুলোর এরকম কথা শুনে তো দৌড় দিয়ে নেহার পায়ে পড়ে যায় আর হাওমাও করে কান্না করে মাপ চাইতে থাকে। নেহা সহ সবাই অবাক হয়ে যায়। মন নামে ছেলেটা আস্তে করে নেহার বান্ধবী মরিয়মের কানে কানে ফিস ফিস করে ঘটনাটা বলে। মরিয়ম গিয়ে নেহার কানে কানে বলে ওঠে, শোন, নিলয় ভাই হচ্ছে এই শহরের নয় পুরো আন্তর্জাতিক বিশ্বের গডফাদার। নাম শুনলে সবার প্যান্ট নষ্ট হয়ে যায়। তোকে আজ থেকে কেউ ডিস্টার্ব করবে না। যদি কেউ করে তুই নিলয় ভাইয়ের নাম বলবি, সবাই তোকে স্লাম করবে। এখন শুধু তুই বল যে নিলয় ভাইয়ের বউ হচ্ছিস তুই। নেহা না বুঝে না শুনে এমনিতেই বলে ওঠে, সবাই কান খুলে মনোযোগ দিয়ে আমার কথাগুলোকে শোন। আমি হচ্ছি নিলয়ের বউ। জানিস তো নিলয়কে? যে কম কথা বলে মারে বেশি, বোঝায় কম, বুলেট খরচ করে বেশি। তুই আমাদের সাথে বেয়াদবি করেছিস, এই নিলয়ের বউয়ের সাথে বেয়াদবি করেছিস। নিলয়ের হাত থেকে বাঁচতে হলে তোকে আজ থেকে আমাদের জন্য কাজ করতে হবে। আমরা যখন ভার্সিটিতে প্রবেশ করব, তুই আমাদের জন্য খাওয়া দাওয়া থেকে আমাদের দেখভাল সবকিছু করবি। এটাই তোর শাস্তি। হ্যাঁ আপু, আমি রাজি আছি, তবু নিলয় ভাইকে বলবেন না। নিলয় ভাই জানলে আমাকে মেরে ফেলবে। নিলয় ভাইয়ের হাতে নির্মমভাবে মরার থেকে আপনার কর্মচারী হয়ে ভার্সিটিতে থাকা অনেক ভালো। তারপর নেহা চোখের ইশারা দেওয়ার সাথে সাথে হৃদয় ও তার দলবল সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মরিয়ম নামের মেয়েটা বলে ওঠে, থ্যাংক ইউ ভাইয়া, আপনি সময় মতো এসে আমাদেরকে এই হৃদয়ের হাত থেকে বাঁচিয়ে দিলেন। নয়তো হৃদয় প্রতিদিন আমাদের জ্বালাতন করতো। আজ থেকে কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না। নিলয় ভাইয়ের নাম বলবে, সবাই ভয়ে তোমাদেরকে সালাম দেবে। আচ্ছা ভাইয়া, কে এই নিলয়? আমি নিলয়ের নাম শুনেছি, তাকে তো দেখিনি। তার ছবি থাকলে দেখান। তার নাম শুনলে সবাই ভয় পেয়ে যায়, বুঝলাম না। দেখো আপু, নিলয় ভাইকে আজ পর্যন্ত কেউ দেখেনি, আর তোমার দেখা লাগবে না। বিপদে পড়লে শুধু নিলয় ভাইয়ের নাম বলবা, দেখবা সব বিপদ সলভ হয়ে গেছে। তারপর মুন্না সেখান থেকে চলে যায়। নেহা মরিয়ম তারাও নিজেদের ক্লাসে চলে যায়। বলতে তারা তিনজন সহপাঠী একই ডিপার্টমেন্টে লেখাপড়া করে। সময়টা তাদের এইভাবেই কেটে যাচ্ছে। ভার্সিটি শেষ করে যে যার মতো চলে যায়। সন্ধ্যায় নেহা একাই বের হয়েছে তার কিছু নিজস্ব জিনিসপত্র কেনাকাটি করার জন্য। বেশ অনেক শপিং করেছে। শপিং মল থেকে বেরিয়ে গাড়িতে করে যখনই নিজের গন্তব্যে যাওয়ার জন্য গাড়িতে চড়বে, ঠিক তখনই বেশ কয়েকটা ছেলে বন্দুক হাতে তার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এটা দেখে নেহা খানিকটা ভয় পেয়ে যায়। ছেলেগুলো বলে ওঠে, এই তোর কাছে যা যা আছে সব বের করে দে, নয়তো একটা বন্দুক থেকেও একটা বুলেট বের হবে আর সবকিছু শান্ত হয়ে যাবে। জীবন বাঁচাতে চাইলে তোর কাছে থাকা সমস্ত মাল আমাদের হাতে তুলে দে। নেহা কি করবে বুঝতে পারে না। চোখ বন্ধ করে ফেলেছে, কি করবে বুঝতে পারছে না। বেশ অনেকক্ষণ ভাবতে থাকে। ছেলেগুলো তাকে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে মরিয়ম ও মুন্নার কথা মনে পড়ে। মুন্না বলেছিল যে কোনো বিপদ পড়লে যেন নিলয়ের নাম বলে, কেননা নিলয়ের নাম বললে সব শান্ত হয়ে যাবে। নাম বলার জন্য সে নিজেকে প্রস্তুত করে বিসমিল্লাহ বলে নিলয়ের নামটা বলেই ফেলে। নিলয়ের নামটা বলার প্রায় 3 সেকেন্ড হয়ে গেছে, চোখ বন্ধ করে আছে। পরিবেশটা ঠান্ডা, কোনো কথাবার্তা নেই। নেহা মিট করে চোখ খুলে সামনে তাকিয়ে দেখতে পায় কেউ নেই, পুরো জায়গাটা ফাঁকা। এটা দেখে সে বেশ অবাক হয়েছে। মুচকি এসে সেখানে যখনই পা বাড়াবে তখনই এসে আটকা পড়ে যায়, কারণ ছেলেগুলো নেহার পা জড়িয়ে মাটিতে শুয়ে আছে। নেহার দেখে এত টাসকি খেয়ে যায়। অবাক হয়ে ছেলেগুলোর দিকে তাকিয়ে আছে। ছেলেগুলো বলে ওঠে, ম্যাম, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদের মাফ করে দেন। আমরা অপরাধ করেছি, প্লিজ নিলয় ভাইকে এটা বলবেন না, আমাদের মেরে ফেলবে। আমরা মরতে চাই না, আমরা জানতাম না, প্লিজ বলবেন না। আপনার কি কি লাগবে শুধু আমাদের বলুন, আমরা সব এনে দিচ্ছি। ছেলেগুলো মাটি থেকে উঠে দাঁড়ায়, হাতে থাকা সমস্ত শপিং ব্যাগগুলো নিজেদের হাতে নেয় আর বলে ওঠে, ম্যাম, আপনি গাড়িটা চড়ুন, আমরা আপনার মালামাল পৌঁছে দিচ্ছি। পিছনে একটা গাড়ি আপনাকে সিকিউরিটি দিবে, আর সামনে একটা গাড়ি, আপনার কোনো সমস্যা হবে না। নেহা তো খুশিতে আত্মহারা। তার বাপ কোটিপতি বিজনেসম্যান, কিন্তু এরকম সম্মান যেন তার বাবাও কোনোদিন পায়নি। নিজেকে আজকে কেমন যেন সেলিব্রিটি মনে হচ্ছে। নেহার কেমন যেন নিজেকে পাওয়ারফুল অনুভব হচ্ছে। নেহা মুচকে এসে গাড়িতে চড়ে বসে। তারপর ছেলেগুলো নেহাকে পৌঁছে দেয়। এভাবেই রাত কেটে যায়। পরদিন ভার্সিটিতে একটা ছেলে নেহাকে খাবার খাইয়ে দেয়। খবরটা নিলয়ের কানে যায়। হঠাৎ করে কথা থেকে যেন একটা মুখোশ পরা মানুষ ছেলেটার হাতে একটা কাগজ দেয়। কাগজটাতে লেখা ছিল, জীবন বাঁচাতে চাইলে আজ থেকে এই শহর ছেড়ে চলে যা, কেননা তুই আমার নেহার গায়ে হাত দিয়েছিস, তোর হাত কেটে ফেলবো। বাঁচতে চাইলে আজ থেকে নেহার চোখের আড়ালে সরে যা। মুহূর্তের মধ্যেই এটা চারিদিকে ছড়িয়ে পড়ে। নেহা এটা শুনে বেশ খানিকটা ভয় পেয়ে যায়। এরপর থেকে নেহার সাথে কোনো ছেলেই কথা বলেনি, শুধু কথা বলেছে মেয়েরা। নেহা বলে ওঠে, আচ্ছা ফাতেমা, বলতো এই নিলয় আসলে কে? সে দেখতে কেমন? তাকে তো আজ পর্যন্ত আমরা কেউ দেখিনি।
সময় হলে ঠিক একদিন তোমার সাথে ভাইয়ের দেখা হয়ে যাবে। এইভাবেই তারা আড্ডা দিতে থাকে। এইভাবেই 2 দিন কেটে যায়। নেহাকে যে সেখানে যেই সে নেহাকে দেখে ভাবি বলে ডাকে। সবাই খুব সম্মান করে নেহাকে, কেমন যেন সেলিব্রিটি হয়ে যায়। সকাল 8টা, ভার্সিটির সামনে বেশ বেধড়ক ভাবে একটা ছেলে বেশ কয়েকটা ছেলেকে বেল্ট দিয়ে পেটাচ্ছে। এটা দেখে নেহা কোনো কিছু বুঝে না বুঝে পেছন থেকে ছেলেটার হাতের বেল্ট টেনে ধরে। এটা দেখে উপস্থিত থাকা সকলে অবাক হয়ে যায়, কেননা নিলয় কোনো কাজ করলে, নিলয়ের কাছে কেউ বাধা দিলে আর কেউ নিলয় বাঁচিয়ে রাখে না। নিলয় পেছন করে তাকিয়ে দেখে সুদর্শন একটা মেয়ে। নিলয় কোনো কিছু বলার আগেই মেয়েটা ছাড়ি দিয়ে বলে ওঠে, গুন্ডা মাস্তান কোথাকার, তো সাহস হয় কি করে তুই ভার্সিটির সামনে এসে মারপিট করিস? তুই কি জানিস তুই কার সামনে বেয়াদবি করছিস? সরি ম্যাম, আসলে আমি বুঝতে পারিনি কে আপনি। আমি কে সেটা তুই জানলে তোর প্যান্ট নষ্ট করে ফেলবি। আমি হচ্ছে নিলয়ের হবু বউ। নিলয়ের সামনে কেউ এরকম কথা বলবে আর নিলয় এটা শুনে টাসকি তো খেয়ে যায়। মনের দিকে তার চোখ যায়, তাকায় মনে চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দেয় এটাই হচ্ছে নেহা। নিলয় এটা শুনে মুচকি হাসি দেয়। তারপর নিলয় কোনো কথা ছাড়াই মেয়েটার কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে নেয়, ছোট্ট করে মেয়েটার গালে একটা চুমু দিয়ে দেয়। এরকম দৃশ্য দেখে তো উপস্থিত থাকা সবাই অবাক হয়ে যায়। নেহা বলে ওঠে, তোর সাহস হয় কি করে তুই নিলয়ের বউয়ের গায়ে হাত দিস? যদি নিলয় নিজেই তোমার গায়ে হাত দেয় তো? ও শুধু আমার শরীরে হাত কেন, ও আমার সাথে চাইলে রুম ডেট করতে পারে, তাতে তোর কি? যখনই নেহা নিলয়কে মারতে যাবে তখনই মুন্না সেখানে এসে বলে ওঠে, আরে নেহা, তুই এটা কি করছিস? এটাই তো হচ্ছে নিলয় ভাই, তুই যাকে দেখতে চেয়েছিলি। এটা শুনে নেহা সহ সকলের টাসকি খেয়ে যায়, অবাক হয়ে যায় সকলে। নিলয় আসলে দেখতে কেমন সেটা এখনো কেউ জানে না। হৃদয় এক এক করে জায়গায় এক এক রকম রূপ নিয়ে আসে, আবরণ করে। তার এই নির্দিষ্ট মুখোশের কোন কেউ বলতে পারে না, কিন্তু সে যে রূপ ধারণ করে দেখতে তাতেই তার অরিজিনাল মনে হয়। নিলয় ছেলেগুলো সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর নেহা, মরিয়ম, মুন্না, নিলয় সহ একটা কফি শপে যায়। সেখানে গিয়ে নিলয় বলে ওঠে, কি ব্যাপার ম্যাম, আপনি নাকি আমার হবু বউ? সবাইকে এটা বলে বেড়াচ্ছেন। এটা শুনে বেশ খানিকটা লজ্জা পেয়ে যায় নেহা। নিলয় বলে ওঠে, এটা তুমি বানিয়ে বলেও কিন্তু সত্যি আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, আর আমি তোমাকে আমার রাজ্যের রানী বানাবো। তুমি নিশ্চয়ই আমার সম্বন্ধে জানো কিনা জানি না, আমি কিন্তু রক্ত নিয়ে খেলি। নেহা কোনো কথা বলে না। নেহা শুধু ভাবতে থাকে গত এই কয়েকদিনে নিলয়ের নাম করে সে অনেক সম্মান পেয়েছে, অনেক দাম পেয়েছে। সেই কয়েকদিনে নিলয়ের বিষয়ে অনেক কিছু তথ্য নিয়েছে। নিলয় ছেলেটা খারাপ নয়, গরিব দুঃখীদের জন্য অনেক কিছু করে। সে হচ্ছে গরিবের বন্ধু। তাই নেহা মুচকি এসে বলে ওঠে, প্রথমে তোমাকে খারাপ ভেবেছিলাম, কিন্তু পরে তোমার সম্বন্ধে জেনে আমিও তোমার প্রেমে পড়ে গেছি। সর্বপ্রথম মিথ্যে বলেও এখন আমি তোমাকে সত্যি ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। মরতে হলে দুজনে মরবো, সমস্যা কোথায়? নেহার মুখে এরকম কথা শুনে সবাই মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু কোনো এক ব্যক্তির মাঝে অন্ধকার কালো বিষণ্ণতা ছেয়ে যায়। তারপর তারা সেখানে অনেক কথা বলে, আড্ডা দেয়। এইভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে যায়। এই কয়েকটা দিনে নিলয় নেহা অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে। নিলয়কে আজ পর্যন্ত কেউ দেখেনি, কিন্তু নিলয় নেহাকে তার আসল পরিচয় এবং তার নিজেকে আসল চেহারাটাও দেখিয়েছে। এই কয়েকদিনে ভার্সিটিতে নিলয় নেহাকে এনে দেয়, আবার বাসায় ড্রপ করে দেয়। নেহার বাবা মাও এই কথা জানেন। নেহার পাগলামিতে নেহার বাবা মা নিলয়কে মেনে নেয়। একটা গুন্ডা মাস্তান হলেও সে যে ভালো একটা ছেলে এটা জানে। এদিকে এই খবরটা পৌঁছে যায় এমপি আবিরের কাছে। আবির খবরটা শুনে ফোন করে নিলয়ের কাছে আর বলে ওঠে, কি ব্যাপার নিলয়, তোমাকে আজকাল আড্ডাখানায় দেখা যায় না। তুমি নাকি নাইট ক্লাব যাও বন্ধ করে দিয়েছো। এছাড়া তোমাকে আমি আমার সময়ের মতো কাজে পাই না। আসলে ভাই একটু ব্যস্ত ছিলাম তো কয়েকটা দিন কাজে, এই জন্য দেখা করতে পারিনি। ব্যাপারটা কি বলো তো? আমি শুনলাম তুই নাকি নতুন একটা মেয়ের প্রেমে পড়েছিস। নিলয়, তুই ভুলে যাচ্ছিস সামনে আমার মন্ত্রী ইলেকশন। এদিকে যাই তার গতি ছাড়তে চাচ্ছে না। ভাই, সময় মতো কাজ হয়ে যাবে, মন্ত্রী আপনাকে বানিয়ে ছাড়বো। দেখ, কোনো মেয়ে মায়ার নিজেই জড়াস না। যত মেয়ে লাগে আর টাকা লাগে আমি তোকে দেব। নিলয় আবিরের কথা গুলো কেন জানি না ভালো লাগছে না। মুখের ওপর ফোনটা কেটে দেয়। পার্কে বসেছিল এতক্ষণ। নেহা বলে ওঠে, কে ফোন করেছিল? ওই আবির চৌধুরী? হ্যাঁ, সে ফোন করেছিল। সে মন্ত্রী হতে চায়, আর আমি তাকে কথা দিয়েছি মন্ত্রী বানিয়ে ছাড়বো। তাই বলে তুমি জাহিদকে মেরে ফেলবে? জাহিদ তো একজন ভালো মানুষ। কিন্তু আমি আবিরকে কথা দিয়ে দিয়েছি, আমি আবির ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তুমি আমাকে কথা দাও, তুমি আর এসব খুন খারাপি করবে না, তুমি কাউকে হত্যা করবে না, আর ওই আবিরের কথায় তুমি কাজ করবে না। এই সমস্ত
সত্যটাই পেছন থেকে ভিডিও করছিল কোনো এক অজানা ব্যক্তি। নিলয় কোনো কথা বলে না, নেহাকে নিয়ে সেখান থেকে তার বাসায় পৌঁছে দেয়। অন্যদিকে সেই মানুষটা চলে যায় আবিরের কাছে। আবিরের সামনে ভিডিও ওপেন করে। ভিডিও দেখে আবিরের মাথা নষ্ট হয়ে যায়। টেবিলের ওপর মদের বোতলটা ভেঙে ফেলে আর বলে ওঠে, আমি জানতাম একদিন না একদিন এটাই হবে। মায়া মানুষ আসলে ভালো না, সব নষ্টের গোড়া। সে যে করেই হোক নিলয়কে আমার দলে রাখতে হবে। নিলয় না বললে আমি মন্ত্রী হতে পারবো না। প্রয়োজনে ওই মেয়েটাকে মেরে ফেলতে হবে। আবির দ্রুত ফোন করে নিলয়কে। নিলয় ফোন করে একটা মিটিং আছে বলে বন্ধ করে দেয়। একটা রুমে বেশ কয়েকজন ছেলেপুলেকে নিয়ে বসে আছে আবির, নিলয়। আবির বলে ওঠে, সামনে আমার ইলেকশন, মন্ত্রী হওয়ায় কি করবি? কোনো কিছুই করব না। যদি তোমাকে জনগণ ভোট দিয়ে জেতাতে চায় তবে তুমি মন্ত্রী হতে পারবে, এটাই লাস্ট কথা। নিলয়, তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি তোকে রাস্তা থেকে তুলে এনে বড় করছি। আমি তোকে এই মাস্তান রাজ্যের রাজা বানিয়েছি। আমার জন্যই কিন্তু তুই একটা এই শহরে পরিচয় পেয়েছিস। তুই হয়তো ভুলে যাচ্ছিস, তোর জন্ম পরিচয় কিন্তু কেউ জানে না। তুই কিন্তু একটা জারসের সন্তান। কথাটা গিয়ে নিলয়ের কানে বাড়ি খায়। সাথে সাথে নিলয় এই কথাটা সহ্য করতে না পেরে কোমর থেকে বন্দুক বের করে আবিরের মাথায় ঠাকায়। আবির সহ সহলে চমকে যায়। নিলয় নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। যখনই টিকারে চাপ দিতে যাবে আবিরের বেশ অপমান হয়, কারণ আজ পর্যন্ত আবিরের মাথায় কেউ বন্দুক তাক করেনি, এমনকি নিলয় পর্যন্ত না। কিন্তু নিলয় আজকে আবিরের মতো একটা মানুষের মাথায় বন্দুক তাক করেছে। মাস্তান জগতে আবির বেশ পাক্কা খেলোয়াড়। আবির মনে মনে ঠিক করে নেয় নিলয়কে সরিয়ে দেবে তার রাস্তা থেকে, যদি নিলয় তার কথা না শুনে। নিলয় কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। নিলয় একাই রুমে বসে আছে, তার পাশে দাঁড়িয়ে আছে মুন্না। আবির বলে ওঠে, শোন মুন্না, আমি নিলয়কে তুলে এনেছিলাম রাস্তা থেকে। নিলয় তোকে এনেছে তুলে রাস্তা থেকে। এই পৃথিবীতে কেউ আপন নয়, সবাই স্বার্থপর, সবাই নিজেরটা ভালো করে বোঝে। ওই মায়াটার জন্য নিলয় আজকে এই প্রথমবার আমার মাথায় বন্দুক ঠেকিয়ে আমার কথার বিপক্ষে কথা বলেছে। আমি ভেবেছিলাম শুধু মেয়েটাকে মেরে ফেলবো, কিন্তু প্ল্যান চেঞ্জ করতে হবে। সে যদি হয় মাস্তান, তাহলে আমি আন্তর্জাতিক মাফিয়াদের মাস্তান, মাস্টার মাইন্ড লিডার। নিলয় যদি আমার কথায় না উঠবস করে, তবে নেহার সাথে সাথে নিলয়কে ও পারে ধরিয়ে দেব। আবিরের মুখে এই কথা শুনে মুন্না বলে ওঠে, ভাই আমি তোমার সাথে আছি, কিন্তু সত্য একটা, তুমি নীলার ভাইকে মেরে ফেলতে পারো কিন্তু নেহাকে মারতে পারবে না। কেননা আমি নেহাকে এ কয়দিনে ভালোবেসে ফেলেছি, আর নীলয় ভাই বেঁচে থাকলে আমি নেহাকে কোনোদিনও পাবো না। আবির এই কথা শুনে বেশ অবাক হয়েছে। অবাক হয়ে তাকিয়ে আছে। আবির মুচকি এসে বলে ওঠে, দেখ, তোকে আমি নতুন করে এই রাজ্যের রাজা বানাবো। নিলয়কে সরিয়ে দেব। পুরনো নিলয় হয়ে গেছে, এই খেলায় তার খেলার বয়স নেই। নতুন সিংহ তৈরি করব এই শহরে, আর সেটা হবি তুই। তুই ভুলে যা ওই নেহাকে। তোকে প্রত্যেক দিন তোর রুমে একটা করে মেয়ে উপহার দেব তোকে। শুধু আমার কথায় উঠবোস করবি। হৃদয়, নেহাকে তুলে দে। না ভাই, আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারছি না। আমি নেহাকে খুব ভালোবাসি। আবির মনে মনে ভাবতে থাকে একটা মেয়ের জন্য তার সাজানো সাম্রাজ্য শেষ হতে চলেছে। কিন্তু আবির পাকা খেলোয়াড়, তাই মুচকি এসে বলে ওঠে, তুই যা চাইছিস তোকে তাই দেওয়া হবে। তুই শুধু নিলয়কে আমার রাস্তা থেকে সরিয়ে দে। নিলয় হবে আমার মন্ত্রী হওয়ার একমাত্র চাবিকাঠি। নিলয়কে মেরে ফেলবো আমি, আর নিলয়ের মৃত্যু নিয়ে ইমোশনাল কিছু কথা বলবো। জনগণের সম্পত্তি অর্জন করে আমি হব সাম্রাজ্যের রাজা, কারণ হাজারো মানুষের নিলয়কে খুব ভালোবাসে। নিলয়ের মৃত্যু আমার কাছে খুবই দরকার। তাকে আমার চাই। তার আগে নিলয়ের সব বিষাক্ত মানুষগুলোকে এক এক করে তুই নিজের দলে টেনে নে, আর নিলয়কে এই 2 দিনের ভেতরে মেরে ফেলার ব্যবস্থা কর। মুন্না মুচকি এসে সেখান থেকে চলে যায়। এরপর এক এক করে প্ল্যান মোতাবেক নিলয়কে চোখের আড়ালে মুন্না সব কিছু করতে থাকে, আর এই সমস্ত কিছু জেনে ফেলে নিহা। অন্যদিকে একটা অনাথ আশ্রমে যাওয়ার জন্য রাত সন্ধ্যা 7টার দিকে নিলয় আর মুন্না বের হয়েছিল গাড়ি নিয়ে। নেহা সবটা জানতে পেরে বারবার নিলয়কে ফোন করছে, কিন্তু নিলয়ের ফোনটা মুন্না নিয়ে নিয়েছে আর বন্ধ করে দিয়েছে। নেহা সবটা জেনে নিলয়কে বাঁচানোর জন্য যখন বাড়ি থেকে বের হতে যাবে, তখনই বাড়ির ভেতর আবির সহ বেশ কয়েকজন প্রবেশ করে। সবাইকে দেখে নেহা বেশ খানিকটা ভয় পেয়ে যায়। আবির বলে ওঠে, আমি মানি, আমি বিশ্বাস করি একটা মেয়ে সব করতে পারে, আর তুই সেটা প্রমাণ করে দিলি। নিলয়কে আমার প্যান্টের পকেটে রাখতাম, সেখান থেকে তুই তাকে বের করে আনলি, আর তুই তাকে যেটা বলিস সে সেটাই শুনে তোর মায়ায় পড়ে গেছে নিলয়। নিলয় আমার অবাধ্য হয়ে গেছে। তুই তো সবকিছু জেনে গেছিস,
তোকে কি করে ছেড়ে দেওয়া যায়? মরতে তোকে হবে। এখানে আমি তোকে মারবো, আর ওখানে মুন্না নিলয়কে মারবে, আর আমি গিয়ে মুন্নাকে চিরতরে শেষ করে দেব। কেননা মুন্না তোকে ভালোবাসে, আর তোকে ভালোবেসে পাওয়ার জন্য সে নিলয়কে শেষ করতে গেছে আমার কথায় রাজি হয়ে। কথাটা বলে নেহার পেটের ভেতর ধারালো ছুরিটা ঢুকিয়ে দেয়। নেহা চিৎকার করে ওঠে, পড়ে যায় খাটের ওপর। এরপর আবির যখনই ছুরি নিয়ে আঘাত করতে যাবে, নেহা তখনই সবাইকে ধাক্কা দিয়ে সেখান থেকে খুব কষ্ট করে গাড়ি নিয়ে বের হয়ে যায় নিজেকে বাঁচানোর জন্য। পেছনে ধাওয়া করেছে আবির ও তার দলবল। এদিকে হঠাৎ করে গাড়ি ব্রেক করে মুন্না, কেন সামনে প্রায় 20 থেকে 25 জন ছেলে ধারালো অস্ত্র নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে চারিদিক দিয়ে বেশ কিছু ছেলে পুলে গাড়ি থেকে ঘিরে ফেলে। এদিকে গাড়ির ভেতর থেকে নিলয় বেরিয়ে আসে। নিলয় বলে ওঠে, কে তোরা? তোদের পরিচয় কি? আমার রাস্তা আটকেছিস কেন? হা 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 হা, তুই এতদিন রক্ত নিয়ে খেলেছিস, আজকে তো রক্ত নিয়ে আমরা খেলবো। জঙ্গলে কিন্তু হাজারো হিংস্র প্রাণী থাকে, তাদের মধ্যে সিংহ আর বাঘ। পরিশেষে কিন্তু সিংহ এই জঙ্গলের রাজা হয়। তুই তো জানিস না, তুই আজ তোর আপন জনের হাতে মরতে চলেছিস। নিলয় এটা শুনে কোনো কথা না বলে কোমর থেকে 2টা বন্দুক বের করে যখনই গুলি করতে যাবে, হঠাৎ করে পেছন থেকে কেউ একজন তার মাথায় পরপর লোহার রড দিয়ে 2টা বাড়ি মারে। সাথে সাথে নিলয় মাটিতে পড়ে যায়। চারদিকটা গোল গোল ঝাপসা দিতে থাকে, সবাই হাসাহাসি করতে থাকে। নিলয় উঠে দাঁড়াতে পারে না। নিলয় কোনো কিছু বুঝে ওঠার আগেই পরপর 2টা গরম বুলেট তার বুকের ডান পাশ ও বাঁ পাশে লাগে। নিলয় খুব কষ্ট করে আবসা চোখে তাকিয়ে দেখতে পায় এক হাতে বন্দুক, অন্য হাতে লোহার রড নিয়ে দাঁড়িয়ে আছে মুন্না। এদিকে নিলয় বলে ওঠে, মুন্না, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। আমি তো বিশ্বাস করতে পারছি না। তুই আবির ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করলি, তোর মনে নাই? তাই আমিও তোর সাথে করলাম। এই পৃথিবীতে কেউ কারো নয়, কেউ আপন নয়, সবাই সবার স্বার্থ বোঝে। তোকে বাঁচিয়ে রাখলে আমি আমার নেহাকে কোনোদিনও আমার কাছে পাবো না। নেহাকে আমি ভালোবাসি, কিন্তু তুই বেঁচে থাকলে নেহা কোনোদিনও আমার হবে না। শুধু এটুকুর জন্য তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? আরে তুই চাইলে তো তোকে আমি কলিজাটাকে বের করে খাওয়াতাম। সেখানে ও তো নেহা। পারলে তুই আমাকে মাফ করে দিস ভাই, কারণ শুধু নেহাকে নয়, নেহার সাথে তোর পুরো রাজ্যের রাজা হব আমি। এটা শুনে কান্না মাখা মিশ্রিত একটা হাসি দেয়, হাসি তাকে পাগলের মতো। তার হাসি দেখে ডেভিল সহ সবাই অবাক হয়ে যায়। নিলয় বলে ওঠে, আমি শত্রুকে ছেড়ে দিতে পারি, কিন্তু কোনো বিশ্বাসঘাতককে নয়। সময় থাকতে মেরে ফেল, নয়তো তুই শ্বাস নিলে শ্বাস ফেলার সময়টুকু পাবি না। মুন্না ভয় পেয়ে যায়, কারণ নিলয় যা বলে সেটাই করে। মুন্না নিলয়ের 2 পায়ে 2টা গুলি করে। হঠাৎ করে সেখানে গাড়ি একটা এসে ব্রেক করে। হ্যাঁ, গাড়ির ভেতর থেকে দৌড়তে দৌড়তে সেখানে নেহা চলে আসে। নেহার পেটে এখনো রক্ত পৌঁছায়। নিলয় এটা দেখে নেহার দিকে তাকিয়ে আছে। নেহা নিলয়ের কাছে চলে আসে। নেহা বলে ওঠে, নিলয় কথা বলতে পারে না, এমন সময় সেখানে আবির চলে আসে। নেহার পেট থেকে রক্ত পড়ছে। এটা দেখে মুন্না চিৎকার করে বলে ওঠে, আবির ভাই, এটা কি? এটা কিন্তু কথা ছিল না। তুমি নেহাকে ছুরির আঘাত করেছো কেন? আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। আবির পরিস্থিতি খারাপ দেখে মুচকি হেসে বলে ওঠে, আরে বোকা, ওকে আমরা বাঁচাতে এসেছি, মারতে নয়। নিলয় শত্রুরা ওকে মারতে এসেছিল। তুই এখনো নিলয়কে মেরে ফেলিসনি। নিলয়কে মেরে ফেল, তারপর নেহাকে নিয়ে তুই হসপিটালে যা। এটা শুনে মুন্না এক মুহূর্ত দেরি না করে আবিরের হাত থেকে একটা ধারালো ছুরি নিয়ে যখনই নিলয়কে মারতে যাবে, তখনই নেহা ছুরিটা ধরে ফেলে আর নেহা মুন্নাকে ধাক্কা দেয়। মুন্না ধাক্কা খেয়ে পড়ে যায়। নিলয় কষ্ট করে উঠে দাঁড়ায়। এরপর সেখান থেকে একের পর এক মারপিট করতে থাকে নিলয় তার বিশ্বস্ত দলবলের সাথে। নিলয় একটা ছুরির আঘাত খেলে নিলয় 3 জনকে চারিদিক দিয়ে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিতরিত করে দেয়। এক পর্যায়ে পেছন থেকে ধারালো ছুরি মুন্না নিলয়ের পেটে ঢুকিয়ে দেয়। পেছনে ঘুরে নিলয় এটা দেখে মুচকি একটা হাসি দেয় আর বলে ওঠে, এই বিশ্বাসঘাতকতা করার ফল তোকে ভুগতে হবে মুন্না, তুই বাঁচতে পারবি না। কথাটা শেষ করতে পারে না নিলয়। তার আগেই পরপর 6টা বুলেট শরীরকে ক্ষত বিক্ষত করে মাটিতে ধপ করে লুটিয়ে পড়ে নিলয়। নেহা আবিরের দিকে তাকিয়ে দেখতে পায় আবির গুলি করেছে নিলয়কে। এটা দেখে নেহা মাটিতে পড়ে যাচ্ছিল। মুন্না দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে নেহাকে। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন মুন্নার পিঠে ছুরি দিয়ে আঘাত করে। সাথে সাথে মুন্না আহা বলে চিৎকার করে ওঠে। মুন্না নেহাকে ছেড়ে দেয়। পেছনে ঘুরে দেখতে পায় আবির তার পিছনে ছুরি নিয়ে আঘাত করছে। মুন্না কষ্ট করে বলে ওঠে, ভাই, তুমি আমাকে মেরে ফেললে, বিশ্বাসঘাতকতা করলে আমার সাথে। মুন্নার পেটে আবার বেশ কয়েকটা ছুরি দিয়ে আঘাত করে। আবার আবির হাসতে হাসতে বলে ওঠে,
তোরা ভুলে যাচ্ছিস, তোরা এই জগতে আসার আগে আমি ছিলাম এই জগতের রাজা। তোরা দুজন মেয়ে পাগল, নেহার প্রেমে পাগল হয়ে গেছিস। তুই কি করে বললি নেহার কিছু হলে তুই আমাকে মেরে ফেলবি? আরে বোকা, তুই যদি নীলয়ের কাছ থেকে নেহাকে এমনি চেয়ে নিতিস, নিলয় তোকে দিয়ে দিত, কিন্তু তুই নিলয়ের সাথে বিশ্বাসঘাতকতা করলি শুধু অল্প কিছু ক্ষমতার জন্য। ভবিষ্যতে তুই যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি না এর কোনো প্রমাণ বা গ্যারেন্টি আছে? কারণ তুই তো একটা বিশ্বাসঘাতকতা। তোকে ছোটবেলা থেকে সে নিজের খাইয়ে পড়িয়ে বড় করছে, আর তুই কিনা সামান্য বিষয় নিয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করলি। আরে নিলয় তো আমার সাথে কোনোদিন বিশ্বাসঘাতকতা করেনি, শুধু আমি আমার নিজের স্বার্থের জন্য আমার একটা ক্ষমতা অংশ নেওয়ার জন্য নিজের হাতে মেরে ফেলেছি তোর মাধ্যমে। কেন না নিলয়ের মৃত্যু আমাকে মন্ত্রী বানাবে, আমি তো স্বার্থের জন্য মেরেছি, আর তুই মেরেছিস লোভের কারণে বিশ্বাসঘাতকতা করে, তাই তো তোকে মরতে হবে। কথাটা বলে নেহাকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে সেখান থেকে সাথে নেহার রক্তাক্ত দেহটা রাস্তায় পড়ে যায়। মুন্না আফসোস করতে থাকে। আবির বলে ওঠে, এখন থেকে এই শহরে নতুন রাজা বানাবো আমার শত্রু ডেভিডকে। কথাটা বলে মুন্নাকে মেরে ফেলে। মুন্নার লেয়ার লাশটা সেখানে রেখে নিলয়ের লাশটা ফেলে দিয়ে আসে কোনো এক পাহাড়ে নিয়ে যায়। পরের দিন সকালবেলা খবরটা ছড়িয়ে পড়ে সাংবাদিকের কাছে। সাংবাদিক বলে ওঠে, শহরে কান্নার রোল পড়েছে। শুধু শহরে নয়, দেশ ও দেশের বাইরেও কান্নার রোল পড়েছে। কেননা নিলয়ের দলের ছেলেগুলো নিলয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে নিলয়েরকে মেরে ফেলেছে, সাথে তার ভালোবাসার মানুষ নেহাকে। কে এই বিশ্বাসঘাতকতার সাথে জড়িয়েছিল এখনো বুঝতে পারেনি, তবে সবকিছুতে ভেঙে পড়েছে আবির, যে মন্ত্রী হতে চেয়েছিল। তাই আবির সাহেব আমাদের কিছু তথ্য দিতে চায়। নিলয় সবসময় গরিব দুঃখী মানুষের উপকার করত, তাই তো সে আমাকে মন্ত্রী বানাতে চেয়েছিল। নিলয় নয় তো কি হয়েছে, নিলয়ের জায়গায় আমি আপনাদের সেবা করব। যদি আপনারা আমাকে ভোট দিন, নিলয়ের আশা পূরণ করব, নিলয়ের আত্মা যাতে শান্তি পায়, তাই আমি অনুরোধ করব আমাকে ভোট দিয়ে আপনারা আমাদের সেবা করার সুযোগ করে দিন। মুহূর্তের মধ্যে খবরটি ভাইরাল হয়ে যায়। ঠিক এর 2 দিন পর ইলেকশন, আর ইলেকশনে সিম্প্যাথি রেখে ইমোশনাল কিছু ডায়লগ দিয়ে মানুষের মন জয় করে নেয় আবির। নিলয়ের কথা ভেবে সবাই আবিরকে ভোট দেয়। আবির মন্ত্রী হয়। দেখতে দেখতে 3টা মাস কেটে যায়। আর এই 3 মাস পর কি হচ্ছে কি না হচ্ছে সবটাই আপনারা জানেন। নেহার মৃত্যুর খবর শুনতে পেয়ে তার বোন দেশে ফিরে আসে। সেও একজন মাফিয়া। দেশের বাইরে থেকে সেও অনেক বড় গ্যাং পরিচালনা করে। নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে শহরে ফিরে এসেছে, আর একের পর এক লাশ ফেলেছে। এই ছিল অতীতের সামান্য কিছু ঘটনা। বর্তমান। ডেভিল বলে ওঠে, ভাই, এই শহরে আমরা থাকবো না। কেননা এই শহরে খুব নিলয় নয়, বরং প্রতিশোধ নেওয়ার জন্য আরো একজন ব্ল্যাক কুইং মাফিয়া শহরে এসেছে। খবর পেয়েছি এটা হচ্ছে নেহার বোন। আমাদের দলের প্রায় 313 জন ছেলেকে মেরে ফেলেছে। আমাদের এই শহর থেকে পালানোর জন্য সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে। অন্যদিকে ভার্সিটিতে প্রবেশ করছে আজকে একসাথে নিলয় ও প্রিয়া। আজকে তাদের বন্ধু আসেনি, ক্যাম্পাসে বসে আছে নিলয় আর প্রিয়া। এমন সময় ভার্সিটির মাঠে প্রবেশ করে বেশ কয়েকটা বাইক। তারপর তারা ক্যান্টিনে চলে যায়। ক্যান্টিনে বেশ কিছু ছেলে বসেছিল। ছেলেগুলোর থেকে তুলে দেয় একটা ছেলে বসেছিল। ছেলেগুলোকে কাছে ডেকে বেশ কয়েকটা থাপ্পড় মারে। একটা ছেলে এটা দেখে সেই ছেলেটাকে বলে ওঠে, কি ব্যাপার ভাই, আপনি আমার মারলেন কেন? আমার দোষটা কি? তোদের দোষ হলো আমরা এখানে এসেছি আর তুই এখনো এখান থেকে যাসনি। এটা কি তোর বাপের যে আমাকে চলে যেতে হবে তোদের আশাতে? এই তোরা একে পাশে নিয়ে আয়, আজকে একে মেরে ফেলবো, কোনো কথা হবে না। সবাই সেদিকে তাকিয়ে আছে। ছেলেটাকে মাঠের মাঝখানে নিয়ে আসে আর ছেলেটা বলে ওঠে, আজকে প্রকাশেই ধোলাই করব। ও ভুলে গেছে আমরা আবির ভাইয়ের লোক। কথাটা শুনে বেশ খানিকটা টাসকে খেয়ে যায় ছদ্মবেশে থাকা নিলয় এবং প্রিয়া। দুজন এক রহস্যময় হাসি দেয়, যে হাসির মানে অজানা। সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলে না। ছেলেগুলোকে উড়া ধুরা মারতে শুরু করেছে। সেই লোক সহ তার ছেলেগুলো সারা শরীর থেকে রক্ত পড়তে শুরু করেছে। হঠাৎ করে ভার্সিটিদের মধ্যে পরপর বেশ কয়েকটা গাড়ি প্রবেশ করে আর সেই ছেলেগুলোকে উড়া ধুরা হকি স্টিক দিয়ে মারতে থাকে। আধমরা করে গাড়ি করে অজানা কোনো গন্তব্যে চলে যায়। অবাক হয়ে যায় প্রিয়া, কারণ লোকগুলো তার নয়। এদিকে মনে মনে মুচকে একটা হাসি দেয় নিলয়, কারণ এই লোকগুলো হচ্ছে নিলয়ের লোক। সবাই চোখের অগোচরে পকেট থেকে ফোনটা বের করে ছোট্ট একটি মেসেজ লিখে দেয়। আর মেসেজ পাওয়ার সাথে সাথে তার ছেলেগুলো ভার্সিটিতে চলে আসে। যে যার মতো চলে গেছে। সন্ধ্যা 7টা।
চারিদিকটা নিস্তব্ধ, দিনটা অন্ধকার বলতে গেলেই চলে। গাছপালা দিয়ে জঙ্গল হয়ে আছে। রুমের মধ্যে বসে ফ্যান ছেড়ে দিয়ে ভাবছে প্রিয়া কে তুলে নিয়ে যেতে পারে আবিরের লোকগুলোকে। একমাত্র এই লোকগুলোই পৌঁছিতে পারতো প্রিয়াকে আবিরের কাছে। হঠাৎ করে টেবিলের উপর থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে মাইশা। হ্যালো ম্যাডাম, ছেলেগুলোকে তুলে নিয়ে গেছে নিলয় ভাইয়ের লোক, এবং কোথায় নিয়ে গেছে এটাও আমরা খোঁজ পেয়ে গেছি। আপনি দ্রুত এই ঠিকানায় চলে আসুন। প্রিয়া মেসেজের ঠিকানা পাওয়ার সাথে সাথে লেডি কিলারের জ্যাকেট পরে রওনা দেয় নিলয়ের আড্ডাখানায়। এদিকে নিলয় ছেলেগুলোকে অত্যাচার করতে থাকে শুরু করেছে। একটা স্টিলের ইলেকট্রিক্যাল চেয়ারে বসে হাত পায়ে মাথায় ইলেকট্রিক্যাল তার পেয়েছে, ইলেকট্রিক্যাল শক দিতে থাকে। সারা শরীর থেকে ছেলেগুলোর ছোঁস যাচ্ছে। নিলয় অত্যাচার সহ্য করতে না পেরে চিৎকার করে বলে ওঠে, আমি বলেছি ওরা দেশ থেকে আজ বা কালের মধ্যে পালিয়ে যাবে, কেননা ওরা জানতে পেরে গেছে যে তোমরা ফিরে এসেছো মৃত্যুর প্রতিশোধ নিতে। ডেভিল এবং আবির ভাই রেডি হয়েছে দেশ ছেড়ে পালানোর জন্য। হয়তোবা আজকে রাতেই ফ্লাইটে তারা রওনা দিবে দূর আকাশে। তোকে এই ছোট্ট ইনফরমেশনটা দেওয়ার জন্য ছোট্ট একটা উপহার দিব। নিলয় কথাটা বলে ছেলেটার গলার ওপর যখনই ব্লেড দিয়ে টানতে যাবে তখনই পেছন থেকে গুলি শব্দ শুনতে পায়। সবাই পেছনে তাকিয়ে দেখতে পায় প্রায় 10 থেকে 15 জন বন্দুক হাতে, ছেলে মেয়ে উভয়। তাদের সামনে একটা লেডি মাস্ক পরা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা হাসতে হাসতে বন্দুক হাতে নিয়ে নিলয়ের সামনে এসে পায়ের উপর পা রেখে বসে পড়ে আর বলে ওঠে, নিলয় মাস্তান, এত তাড়াতাড়ি প্রতিশোধ নিলে কি করে চলবে? আমার বোনের প্রতিশোধ তো আমাকেই নিতে হবে। সে ছিল আপনার ভালোবাসা আর আমার ছিল বোন, তাই প্রতিশোধ আমি নিব। কথাটা বলে মুখ থেকে মাস্কটা খুলে ফেলে। নিলয় তো প্রিয়াকে দেখে টাসকে খেয়ে যায়। নিলয় অবাক হয়ে বলে ওঠে, প্রিয়া তুমি এখানে? কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কে তোমার বোন? তোমার ভালোবাসার নেহা আমার আপন বোন। আমি আর সে দেখতে একই রকম, আমাদের কণ্ঠস্বর শুরু করে যাবতীয় সব একই। সে যদি আমার পাশে দাঁড়ায় তুই চিনতেই পারতি না কে তোর ভালোবাসার মানুষ। আমরা যমজ বোন। আমি দেশের বাইরে ছিলাম, কেউ জানতো না। আমি তোমাকে বলতে মানা করেছিলাম আমার বিষয়, তাই নেহা আপু তোমাকে আমার বিষয় তেমন কিছু বলেনি। তোমাকে সারপ্রাইজ দেবে বলে এটাকে সিক্রেট রেখেছিল, কিন্তু আমার বোন সেই সারপ্রাইজটা আর নিজের চোখে দেখতে পারলো না। তার আগে নিজেই সে সারপ্রাইজ হয়ে গেছে। নিজের চোখের সামনে নিজের মৃত্যু দেখে এর প্রতিশোধ নিতে আমি এসেছি। সে আমার নিজের বোন। তারপর প্রিয়া এক এক করে সমস্ত ঘটনা খুলে বলে। সমস্তটা শুনে নিলয় প্রিয়াকে কি বলে সে যে ইচ্ছে তাই করতে পারে। প্রিয়া কথাটা শোনার সাথে সাথে ছেলেটাকে গলার ভেতর ধারালো একটা ছুরি ঢুকিয়ে দেয়। পরপর বেশ কয়েকটা টান দেওয়াতে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। তারপর সেই পরিত্যক্ত বাইরে থেকে পরপর বেশ 15টি কালো রঙের গাড়ি এবং সাদা রঙের গাড়ি বেরিয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। আকাশে ট্রেনও আছে, 2 জন পাইলট আর 2 জন মহিলা সার্ভিস। আবির বলে ওঠে, অবশেষে এই পাগল নীলার হাত থেকে বাঁচতে পারলাম। ঠিক বলেছে ভাই, সে সবাইকে ছেড়ে দিতে পারে। অন্যায় কাজ করলে অন্যায়কারীকে ছেড়ে দেয়, কিন্তু কেউ বিশ্বাসঘাতক করলে তাকে সে ছেড়ে দেয় না। সে আর কোনোদিন আমাদের টিকিটও খুঁজে পাবে না। কে বলল তোদের টিকিটাও ছুতে পারবো না? টিকিট ছুতে বরং কেটে ফেলতে এসেছি। নিলয়ের মতো কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে চমকে যায়। হয়তো কণ্ঠে এরকম কণ্ঠস্বর হতেই পারে। থতমত খেয়ে যায়। ভয়ে পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় চোখগুলো চোখের জায়গা থেকে বেরিয়ে আসার উপক্রম। ভয়ে তাদের চোখে লাল বর্ণ ধারণ করেছে, থেকে নিজ থেকে পানি গড়িয়ে উঠতে শুরু করেছে। আবির বলে ওঠে, নীলয় তুই এখানে? তুই কি করে জানলি? তারপর নীলয় চোখের ইশারা দেওয়ার সাথে সাথে পেছন থেকে প্রিয়া তার দলবল আবিরকে ডেভিডকে বেঁধে ফেলে। লোহার শিকড় দিয়ে মুখে টেপ মেরে দেয়, পায়ে শিকল বেঁধে দেয়। আজকে তোরা কোনো কথা বলতে পারবি না, শুধু আমরা বলবো। নিলয় বেঁচে আছে, আর তুই যে আমাকে দেখছিস না, আমিও বেঁচে আছি। আমরা মরিনি, বরং মৃত্যুর দরজা থেকে ফিরে এসে তোদেরকে মারতে এসেছি। তোরা ভাবলি কি করে তোরা আমাদেরকে মেরে ফেলবি? তোদের সেই ক্ষমতা আছে? তোদের লোককে মেরে তাদের গোপন তথ্য পেয়ে আমরা সাথে সাথে প্লেনে এসে হাজির হয়েছি। এখন তোদের মৃত্যু আমাদের হাতে। তোরা যে আমাদের নির্মম মৃত্যু দিয়েছিলি, তার থেকেও ভয়াবহ ভয়ঙ্কর মৃত্যু দিব আমরা তোদেরকে। তোদের মৃত্যু দেখে ইতিহাসের প্রথম পাতায় ও বইয়ে রচনামূলক শব্দের এক একটা বাক্য, এক একটা কথা মানুষের শরীরকে শিহরিত করে তুলবে। আবির ডেভিড কথাটা বলতে পারে না। ভয়ে তাদের শরীরটা কাঁপাকাঁপি শুরু করেছে। কোনো কথাই বলতে পারে না, কেননা তাদের মুখে টেপ মারা। প্রিয়া আবার বলে ওঠে, এখন তোদের মৃত্যু আমাদের হাতে, তোদের আর কেউ বাঁচাতে পারবে না। চাইলেও মৃত্যু এড়িয়ে যেতে পারবি না। কথাটা বলে চোখের ইশারা দেওয়ার সাথে সাথে প্রিয়া ও নিলয়ের ছেলেগুলো আবির ও ডেভিডের হাতে পায়ে শিরা উপশিরা কেটে দেয়। রক্ত বেরোতে শুরু করেছে। তারপর প্লেনের দরজা খুলে তাদেরকে ফেলে দেয়। শিকল দিয়ে প্লেন
উল্লঙ্গ করে দুজনকে ঝুলিয়ে রেখেছে এবং পাইলটকে বলে দেয় যেন পাহাড়ের ওপর দিয়ে প্লেন চালিয়ে যায়। যতবার পাইলট পাহাড়ের ওপর দিয়ে যায় ততবারই পাহাড়ের সাথে তাদের শরীরটা বাড়ি খেয়ে ক্ষত বিক্ষত হতে থাকে। শরীর চিরে একাকার হতে শুরু করেছে। তাদের চিৎকার আর্তনাদ যেন বাইরে থেকে প্লেনের কাছে এ পর্যন্ত পৌঁছায় না। মহাশূন্যের মধ্যে ভেসে চলেছে আবির ও ডেভিডের রক্ত পড়ছে তাদের বিষয়কেও বিষাক্ত রক্ত। চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায় তাদের শরীরটা। এক এক জায়গায় অঙ্গগুলো ফেটে ঝুলে আছে, কিন্তু এখনো জীবনটা আছে। বাতাস বয়ে যাচ্ছে। হঠাৎ করে অ্যামাজন জঙ্গলের ওপর দিয়ে পাইলট প্লেনটাকে নিয়ে যাচ্ছিল। প্রিয়া আর নিলয় দূরবীন দিয়ে দেখছিল ডেভিড আর আবিরের করুণ মৃত্যু। হঠাৎ করে কোনো এক অজস্র জিনিস তাদেরকে গিলে ফেলে, মুহূর্তের মধ্যে নিখোঁজ হয়ে যায়। এই দৃশ্য দেখে তারাও অবাক হয়ে যায়। তো সেদিকে আর করে কিছু না ভেবে নিলয় পাইলটকে মিশরে নিজের শহরে চলে যেতে বলে। পরদিন সকালবেলা 7টা সাংবাদিক খবর প্রচার করছে। নিলয় ও নিলয়ের ভালোবাসা নেহা, তার আপন বোন, তার নাম প্রিয়া, সে একজন মাফিয়া কুইন। দুজন মিলে আবির ও ডেভিডকে মেরে ফেলেছে। ফিরে এসেছে মৃত্যুর দোয়ার থেকে নিলয়, কিন্তু নেহা পরপারে চলে গেছে। কিন্তু তার মতো দেখতে তার বোন বেঁচে আছে। নিলয় আমাদের স্টুডিওর সামনে একটা ভিডিও রিপোর্ট রেখে গেছে, যেখানে সে বলেছিল, আমি আবার ফিরে এসেছি। কোনো গরিব আর এই দেশে অত্যাচারিত হবে না। সাথে আমি আমার ভালোবাসার আরো একটা মানুষকে ফিরে পেয়েছি। হয়তোবা সে নেহা নয়, কিন্তু নেহার মতো দেখতে তার বোনটি, আর তাকে আমি বিয়ে করে আমার ভালোবাসা নেহার স্মৃতি নিয়ে বাঁচবো। আমি প্রিয়া, আমাকে কেউ দেখেনি। আমার বোন নেহাকে মেরে ফেলেছিল তারা, আর আমি প্রতিশোধ নিয়ে আমার বোনের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য নিলয়ের হাত ধরে বাকিটা জীবন কাটিয়ে দেব। আমাদের কেউ খুঁজতে এসো না। আর হ্যাঁ, দেশে আজকে কোনো অন্যায় হবে না। অন্যায় হলে আইন সেখানে কোনো না কোনো কিছু করার আগেই নিলয় আর প্রিয়া সেই কেসটা ডিসমিস করে দেবে। আমি আন্তর্জাতিক আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, আমাদেরকে খুঁজতে এসো না, বরং আমরা দেশের ও মানুষের উন্নয়নের জন্য আড়াল থেকেই গরিবের বন্ধু হয়ে থাকবো। এতটুকুই ছিল তাদের অডিও রেকর্ডিংয়েই। সাংবাদিকের বলা কথাগুলো রেকর্ড আর শুনে পুরো দেশ জুড়ে শুধু আনন্দের উচ্ছ্বাস। আইন শৃঙ্খলা বাহিনী তারাও তাদের মিশন যেখানে বন্ধ করে দেয়। যেহেতু নিলয় আর প্রিয়া বলে দিয়েছে, ঠিক আগের মতোই নিলয় গরিবের বন্ধু হয়ে ছদ্মবেশে মানুষের সেবা করবে, সহযোগিতা থাকবে। প্রিয়াকে নিয়ে নতুন এক পথ চলা শুরু করার উদ্দেশ্যে তারা তাদের শুভযাত্রা শুরু করে। এই ছিল আজকের একটি নতুন গল্প। নতুন গল্প আবার আসতে চলেছে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করুন, সাথে কমেন্ট করুন, কারণ